আর আজ সারা দিন ধরে অর্থাৎ সকাল থেকেই কিন্তু এক সরগরম পরিস্থিতি বিরাজ করছে গোটা দেশের পাশাপাশি গোটা বাংলায়। একদিকে যেমন 543টি আসনের গণনা, তো অন্যদিকে বাংলায় 42টি আসনের ভাগ্য নির্ধারণের পরীক্ষার ফলাফল এই মুহূর্তে কে কত নম্বর পেল সেই নিয়েই কিন্তু বিস্তর চর্চা। দিকে দিকে অলিতে গলিতে আজ গোটা বাংলা মুখিয়ে রয়েছে এই 42টি লোকসভা কেন্দ্রে কোন সিংহাসন কার দখলে যেতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে। আর এই ধরনেরই আরো বহু আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আবার ওদিশা আপনাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলায় পর্দায় হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো কলকাতার দিকে। কলকাতায় খানিকটা অন্য দৃশ্যই দেখা গেল। একদিকে যেখানে সরগরম হয়ে রয়েছে দিকে দিকে এক একটি লোকসভা কেন্দ্র, সকলেই মুখিয়ে রয়েছেন কি ফলাফল হবে সেদিকটা দেখার জন্যে। তো অন্যদিকে কলকাতায় যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে জনশূন্য হয়ে রয়েছে পার্টি অফিস। আর এই পার্টি অফিস আর কারণ নয়, বিজেপির পার্টি অফিস। একেবারেই ফলাফল ঘোষণার আগেই এই ধরনের জনশূন্য পার্টি অফিস একেবারেই কিন্তু নজিরবিহীন, বহু প্রশ্ন তুলছে এই দৃশ্য, যেমনটা এই মুহূর্তে আপনারা একেবারে ছবিটা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, তোমার সাথে কথা বলবো। কি জানতে পারছো এই মুহূর্তে এইভাবে জনশূন্য কেন হয়ে রয়েছে গোটা পার্টি অফিস? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ফলাফলের যে ট্রেন্ড, এবং তুমি যদি দেখো যে এক্সিট পোলের যে সমস্ত হিসেব, সেই সমস্ত হিসেব কার্যত ধূলিসাৎ করে যে ফলাফলের ট্রেন্ড এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, যে তৃণমূল কংগ্রেস প্রায় 42টির মধ্যে 32টি আসনে এগিয়ে রয়েছে, আর একটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে এবং মাত্র 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এখানে এ রাজ্য থেকে অমিত শাহ তিনি বলেছিলেন 35-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, এবং বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু যথেষ্ট উৎসাহিত ছিল যে এই রাজ্য থেকে তারা বড় ভালো ফলাফল করতে চলেছে। সেই ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত আমরা যা দেখছি যে বিজেপির রথী মহারথী যে সমস্ত প্রার্থী রয়েছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বালুরঘাট থেকে পিছিয়ে রয়েছেন, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ তিনি পিছিয়ে রয়েছেন, এরকম একাধিক আসন বাঁকুড়ায় সুভাষ সরকার তিনি পিছিয়ে রয়েছেন, হুগলিতে লকেট চট্টোপাধ্যায় তিনি পিছিয়ে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা হতাশা এই ট্রেন্ডের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, এবং সেই জায়গা থেকেই যেটা আশা করা গেছিল বা মনে করা হচ্ছিল যে ফলাফল যত সামনে আসবে বিজেপির ফলাফল এই রাজ্যে ভালো হলে এই যে বিজেপি সল্টলেকের রাজ্য দপ্তর, সেখানে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় হবে, তারা আবির খেলবে, স্লোগান দেবেন নেতাদের নামে, কিন্তু সেই ট্রেন্ড কিন্তু একদমই কার্যত বলা যায় যে উল্টো দিকে যাওয়ায় এই মুহূর্তে কিন্তু বিজেপির সল্টলেকের রাজ্য দপ্তর কার্যত জনশূন্য বলা যেতে পারে দিশা। একেবারেই। তবে কি মনে হচ্ছে ত্রয়ন, কেন এই এক প্রকারের বিচিত্র দৃশ্য কিন্তু এই মুহূর্তে উঠে আসছে? কেন এই ধরনের, কোথাও কি কোনো আশঙ্কা দেখা দিয়েছে? সাংসদ তারা জিতেছিল এবং যার ভিত্তিতে 2021-এ তারা মনে করেছিল যে সরকারে আসতে পারবে, কিন্তু সেই লক্ষ্যমাত্রা থেকে 77-এ শুধুমাত্র 77-এ তারা থেমে যায়, এবং তার পরবর্তীতে এবারে কিন্তু মনে করা হয়েছিল যে সারা দেশে যেমন বিজেপি 400-র উপরে আসন পাবে, এরকম একটা তাদের তরফ থেকে বারবার প্রচারে নিয়ে আসা ছিল। এবার যে একাধিক আসনে প্রধানমন্ত্রী তিনি নিজে প্রচারে ছিলেন, সেখানে দাঁড়িয়ে ফলাফলের ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব যে ভালো ফলাফল এ রাজ্য থেকে বিজেপি করতে চলেছে, বরং যে 18টি আসন সেখান থেকে এখনো পর্যন্ত যা ট্রেন্ড প্রায় 9টা আসন মাইনাসে চলছে। ফলে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই কর্মী সমর্থকদের মধ্যে একটা হতাশা, এবং প্রথম সারির নেতা যারা তারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপটের উপর থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপি রাজ্য দপ্তরের এই পরিস্থিতি বলা যেতে পারে। যদিও বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ তিনি এসছেন, তিনি কিছুক্ষণ আরো কিছুটা ট্রেন পরিষ্কার হওয়ার পরে সম্ভবত সাংবাদিকদের মুখোমুখি হবে, এবং কেন বিজেপির এই ধরনের ফলাফল হলো সেটা কিন্তু তখন আরো বেশি করে বোঝা যাবে বিষয়। একেবারেই। তবে ত্রয়ন, কি মনে হচ্ছে, কারণ দেখো আজ সকাল থেকেই কিন্তু বাংলায় এক প্রকারের বলতে গেলে আমরা বলতেই পারি যে ছোটবেলায় আমরা যে পার্কে গিয়ে ঢেকি চড়তাম সেই সিসর মতো কিন্তু গেম চলছে। একবার দেখা যাচ্ছে যে তৃণমূল লিড করছে, তো ঠিক পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বিজেপি লিড করছে। এই জিনিসটা, এই বিষয়টা কিন্তু সকাল থেকেই কনস্ট্যান্টলি দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এবার কি 400 পার হওয়ার সম্ভাবনা থাকছে?
দেখো সেই সম্ভাবনা কিন্তু কার্যত নেই বললেই চলে। এবং তুমি যদি একদম সকালের দিকে তুমি জানো যে প্রথমে পোস্টাল ব্যালট গুলো খোলা হয় এবং সেই পোস্টাল ব্যালটে কিন্তু ফলাফল অনেক এদিক ওদিক হয়। তার পরবর্তী সময় প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ড গুলোর ক্ষেত্রে কিন্তু দিশা মূলত যার যেখানে ঘাঁটি অর্থাৎ যেখানে যে শক্তিশালী সেই সমস্ত কেন্দ্রগুলোর ভোটের ফলাফল গুলো সামনে আসে, ফলে সেখানে কিন্তু খুব আপ ডাউন খুব তাড়াতাড়ি হয়। কিন্তু যত বেলা গড়ায় এবং যত রাউন্ড এগোতে থাকে, তুমি জানো যে গড়ে এবারে কিন্তু এখানে প্রায় 17 রাউন্ড হতে পারে গড়ে, যেটা মনে করা হচ্ছে। ফলে সেই ট্রেন আস্তে আস্তে যখন ক্লিয়ার হচ্ছে, প্রায় 11টা বেজে গেছে, এবার আস্তে আস্তে ট্রেন ক্লিয়ার হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে তুমি সারা দেশ এবং এ রাজ্যের ফলাফলের দিকেও যদি দেখো যে সারা দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সাথে কিন্তু খুব নেক টু নেক ফাইট হচ্ছে এনডিএ, এবং এ রাজ্যের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসুন গতবারের থেকে পেতে চলেছে, সেই ট্রেনটাও কিন্তু পরিষ্কার। ফলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের 2021-এ রাজ্যে ক্ষমতায় আসার যে আশা করেছিল, সেই আশা তাদের যেমন পূরণ হয়নি, এবারেও লোকসভা নির্বাচনে এখান থেকে ফলাফল অনেক ভালো হবে সেই যে আশা করেছিল, সেই আশাও কার্যত কিন্তু পূরণ হচ্ছে না। ফলে সেখানে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন 2026-এর আগে এই ফলাফল কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কাছে যথেষ্ট ধাক্কা, এটা কিন্তু মনে করা হচ্ছে। এখন দেখার বিজেপি নেতৃত্ব এই কর্মী সমর্থকদেরকে আবার কিভাবে চাঙ্গা করে এবং তাদের বুথ স্তরের সংগঠনকে কতটা মজবুত করতে পারে। একদমই ত্রয়ন, তবে আরেকটা বিষয় হচ্ছে খানিকটা ইন্ডি জোট নিয়ে কথা বলবো। দেখো, আমরা যদি একদিকে ইন্ডি জোটকে নবনিযুক্ত প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করি, সেই ক্ষেত্রে তুমি দেখো ইন্ডি জোট কিন্তু যথেষ্ট ভালো ফল করছে। যদিও এখনো ফাইনাল রেজাল্ট আমরা সামনে পাইনি, কিন্তু তারপরেও তুমি এই মুহূর্ত অবধি সর্বশেষ আপডেটেও যদি আমরা দেখতে থাকি, বা বিশেষ করে ইস্ট ইন্ডিয়ার দিকে কিন্তু ইন্ডি জোট লিড করছে। একদমই। এবং তুমি যদি দেখো যে সমাজবাদী পার্টি, আরজেডি, এই দলগুলো কিন্তু যারা ইন্ডি জোটে রয়েছে তারা কিন্তু ভালো ফলাফল করছে। তৃণমূল কংগ্রেস বারবারই বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ভোটের দিন 1 জুন তিনি সেদিনও বলেছিলেন যে তারা ইন্ডিয়া জোটে রয়েছে। ফলে এই দলগুলো কিন্তু অর্থাৎ আঞ্চলিক যে দলগুলো রয়েছে তারাও ফলাফল ভালো করছে। তবে একটা জিনিস তোমার মাথায় রাখাটা খুব প্রয়োজন, বা রাজনৈতিক পাটিগণিত বা রাজনৈতিক বিশ্লেষকরাও যেটা মনে করে যে একটি দলকে, অর্থাৎ যে দল সব বড় দল, সেই দলের যথেষ্ট আসন থাকাটা খুব প্রয়োজন। এখনো পর্যন্ত ইন্ডি জোটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে 99 বা 90-99 এর মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা ঘুরছে। ফলে একটা জোট সরকারের পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কংগ্রেস যদি 120 বা 140-এর কাছাকাছি আসন না পায়, তাহলে কিন্তু সরকার তৈরি হওয়ার পরে সেই সরকারের কতদিন স্থায়িত্ব থাকবে সেটা নিয়ে একটা সমস্যা হতে পারে। কারণ একাধিক দলের কিন্তু এই জোট তৈরি হয়েছে। ফলে কোনো সময় বেশ কয়েকটি দল যদি তারা সেই ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে যায়, যদি জোট সরকার হয়, তাহলে কিন্তু ফের সরকার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ যে কংগ্রেস কতগুলো আসন পাচ্ছে এবং বিশ্বস্ত শরিক যাদেরকে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সহ, তারা কতগুলো আসন পাচ্ছে, যার ভিত্তিতে এই জোট সরকার এবং তার স্থায়িত্ব কিন্তু অনেকটাই নির্ভর করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে ত্রয়ন, আরেকটা বিষয় দেখো, ধরে নিলাম, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এইবার সেই কেন্দ্র সরকারের শাসন কোনো পরিবর্তন হলো না, একইভাবে সেই একই মোদি রাজত্ব চললো, তো সেই ক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ভোট এইটার প্রভাব কিরকম পড়তে চলেছে? দেখো, এবারেও যদি বিজেপি সরকার হয় বা এনডিএ সরকার হয় এবং সেখানে যদি মেজরিটি বিজেপি না পায় বা মেজরিটি খুব কম সংখ্যক আসন পায়, কিন্তু এই যে ইন্ডি জোট বা বিরোধী জোট তারা যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু এই গত 5 বছরে যেভাবে বিভিন্ন বিল মোদী সরকার পাস করিয়েছে, সেই পাসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার মুখে তারা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বিরোধী যদি শক্তিশালী হয়, তাদেরকে কিন্তু লোকসভায় এই সমস্ত বিল বা ত্রয়ন তোমার কাছে আসবো, তবে আপনাদেরকে ট্রাইব টিভির দর্শকদেরকে অন্য একটি চিত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এদিকে কিন্তু তৃণমূল প্রার্থীদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে, শুনবো কি বলছেন। जय बांग्ला। मेरा नाम देवती मुखर्जी है, मैं 100 वाट का यूथ प्रेसिडेंट हूँ।
তো যেমনটা এই মুহূর্তে আপনারা দেখলেন, দুদিকে দুটো ছবি আপনাদেরকে দেখালাম। একদিকে যেখানে জনশূন্য হয়ে রয়েছে বিজেপির কার্যালয়, তো অন্যদিকে এখনই আনন্দ উল্লাসে সবুজ আবির মাখলেন তৃণমূল কর্মীরা তথা তৃণমূল সদস্যরা, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন। কিন্তু সবথেকে বেশি নজর কাড়া বিষয় বা সবথেকে বেশি খটকা যে বিষয়টিতে লাগছে, যে যেই বাংলাকে পাখির চোখ করে বিজেপি এইভাবে এগিয়ে গেল, সেখানে এরকম জনশূন্য পার্টি অফিস, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্ন শুরু করছে। তবে এই মুহূর্তে আমরা আরও একটি বড় খবরের দিকে চোখ রাখবো। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, কি জানতে পারছো এই মুহূর্তে? কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে খেলা? দেখো, একদমই রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই কিন্তু 9,467 ভোটে এগিয়ে গিয়েছেন। তিনি এই মুহূর্তে প্রাপ্ত ভোট পেয়েছেন 72,334টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিনি 4,724 ভোটে এগিয়ে গিয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কার্তিক চন্দ্র পাল, তিনি প্রাপ্ত ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 67,610। এবং তার পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি কখনো বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এগিয়ে যাচ্ছেন, কখনো তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনিও কিন্তু এগিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা ট্রেন্ড উঠে আসছে, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু 9,467 ভোটে এগিয়ে রয়েছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, সমগ্র রাজ্যে 42টি আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু 31টি আসনে এগিয়ে গিয়েছে এবং বিজেপি 10টিতে এগিয়ে রয়েছে, কংগ্রেস 1টিতে এগিয়ে রয়েছে। তৃণমূলের প্রাপ্ত ভোটের হারের শতাংশ হচ্ছে 47.33%। বিজেপির প্রাপ্ত ভোটের হার হচ্ছে 37.10%। কংগ্রেস পেয়েছে 4.94%। সিপিআইএম এর ভোটের হার এখনো পর্যন্ত যেটা ট্রেন্ড উঠে আসছে 5.47%। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের যে অভিযোগগুলি ছিল, যে একদিকে যেরকম দুর্নীতির অভিযোগ, অন্যদিকে যে বিভিন্ন অভিযোগগুলি উঠেছিল, সেটা কিন্তু জবাব দিচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটের শতাংশের নিরিখে। একদমই অভ্রদীপ, তবে যেই জিনিসটা এই যে সকাল থেকে আমরা যে লক্ষ্য করছিলাম, যে এই টান টান যে খেলা, বারবার কিন্তু খেলার মোড় ঘুরছিল এই ভোট গণনার ক্ষেত্রে। কখনো বিজেপি প্রার্থী লিড করছিলেন, তো কখনো তৃণমূল প্রার্থী লিড করছিলেন। তো এখনো অবধি যেহেতু এটা ফাইনাল রেজাল্ট নয়, কিন্তু এই মুহূর্তে যে পরিমাণে, যেই সংখ্যায় তৃণমূল প্রার্থী লিড করছেন, এই সংখ্যা কি বাড়ার সম্ভাবনা থাকছে? কারণ এখন দেখো, এখন তো ব্যালট কাউন্টিং কিন্তু শেষ হয়ে গেছে, এখন ইভিএম কাউন্টিং শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে? একদমই, দেখো, ইভিএম কাউন্টিং এর প্রায় বলা যেতে পারে চতুর্থ এবং তৃতীয় রাউন্ডের কাউন্টিং চলছে এবং তুমি জানো রাজ্যের 42টি আসনের মোট যে ব্যালট ইভিএম কাউন্টিং হবে, তার যে অ্যাভারেজ, সেটা 17 রাউন্ড পর্যন্ত হতে পারে সেই কাউন্টিং। এখনো সবে প্রাথমিক ট্রেন্ড বলা যেতে পারে, সবে 12টা বেজেছে, এখনো পর্যন্ত কিন্তু আরো 2-3 ঘন্টা লাগবে পরিষ্কার ছবিটা আসছে। কিন্তু এখনো পর্যন্ত অভ্রদীপ, এই পর্যন্ত, এই যে তুমি যে এখন সর্বশেষ আপডেট দিলে, মূলত এই পর্যন্ত কটা রাউন্ড কাউন্টিং হয়েছে এই মুহূর্তে? দেখো, তৃতীয় রাউন্ডের কাউন্টিং শেষ হয়েছে, চতুর্থ রাউন্ডের কাউন্টিং কিন্তু শুরু হয়েছে। বেশ, এ বিষয়ে আপডেট রাখতে থাকো অভ্রদীপ, এ বিষয়ে আবারও তোমার সাথে কথা বলা হবে। তবে যেমনটা আপনাদেরকে আজ সকালেও দেখিয়েছিলাম, ঠিক ঘড়িতে তখন 10:30 কি তার 11টার কাছাকাছি, সেই সময়ও কিন্তু এই ধরনের চিত্রই উঠে এসেছিল। রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী লিড করছিলেন, সেই সময় যদিও 4,999টি ভোটে তিনি লিড করছিলেন, কিন্তু এইবার সেই ব্যবধান কিন্তু আরও বেড়ে গেল। মাঝখানে যদিও বিজেপি প্রার্থী তিনি কিন্তু লিড করতে শুরু করেছিলেন, তবে সেই পাশা কিন্তু আবারও পাল্টি খেলো, আবারও কিন্তু এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কার্তিক পাল, বিজেপি প্রার্থী কার্তিক পালকে ছাপিয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর
এদিকে সমস্ত কিছু সর্বশেষ আপডেট নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আলোচনার দিকে। তবে তার আগে আপনাদেরকে আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যিনি রয়েছেন তৃণমূল সদস্য গৌরাঙ্গ চৌহান, আপনাকে একবার পরিচয় করিয়ে দিই তার সাথে। এবং অন্য দিক থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে ভার্চুয়ালি জুড়ে গেছেন আমাদের আরও একজন বিশেষ অতিথি। এই প্রথম ট্রাইব টিভিতে তিনি আমাদের সঙ্গে জুড়েছেন। আপনাদেরকে পরিচয় করিয়ে দেব প্রশান্ত কুমার শীল। তিনি মূলত বাংলাদেশ থেকে। প্রশান্ত কুমার শীল ইনি একজন গণমাধ্যম শিক্ষক এবং তার পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকও। তো সেই ক্ষেত্রে আজ এই বাংলায় যে 42টি আসন নিয়ে কথা হচ্ছে, এই সমস্ত কাউন্টিংয়ের মধ্যে কোথায় কি সম্ভাবনা থাকছে, বা ওপার বাংলার জনগণ এপার বাংলার জনগণকে নিয়ে বা এই রাজনৈতিক যে পরিস্থিতি সেই সমস্ত নিয়ে কি ভাবছেন, সেই সমস্ত কিছু নিয়ে টান টান আমরা আলোচনা করব। তবে আজ আলোচনা শুরুতেই গৌরাঙ্গ বাবু আপনাকে এবং প্রশান্ত বাবু আপনাকেও ট্রাইব টিভিতে অসংখ্য অসংখ্য স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি দিশা রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে যেমনটা আজ সকাল থেকেই আমরা দেখছি যে টান টান উত্তেজনা বিরাজ করছে গোটা পশ্চিমবঙ্গে। 42টি কেন্দ্র, এই 7টি দফার মধ্যে 42টি কেন্দ্রের আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কোন বিধানসভা কেন্দ্রের সিংহাসন কার দখলে যাবে, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু এক প্রকারের টান টান উত্তেজনা। তো সেই ক্ষেত্রে প্রথম প্রশ্ন আমি গৌরাঙ্গ বাবু আপনাকেই করব, যে এই যে আমরা যে সকাল থেকে দেখছি, যেমনটা আমি খানিকক্ষণ আগেই বললাম যে আমরা কিন্তু এক প্রকারের যে ছোটবেলায় আমরা পার্কে গিয়ে ঢেকি চড়তাম, সেই একদিক উঠছে আরেক দিক নামছে, তো অন্যদিক নেমে যাচ্ছে তো অন্যদিক উঠে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা সকাল থেকেই দেখছি। গণনার ক্ষেত্রেও একবার তৃণমূল লিড করছে তো অন্যদিকে দেখা যাচ্ছে ঠিক পরের মুহূর্তে বিজেপি লিড করছে, আবার ভাইস ভার্সা। এই পরিবর্তনটাই কিন্তু আমরা সকাল থেকে দেখে আসছি। তো সেই ক্ষেত্রে সবার আগে যেটা আমার কমন প্রশ্ন, যে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাকে অপমান করবার ভোট এটা ছিল। যারা বহিরাগতরা বাংলাকে বারবার এসে সন্দেশখালিতে ভোটের 2 মাস আগে, ভোটের ঠিক 2 মাস থেকে 3 মাস আগে ষড়যন্ত্র করে বাংলাকে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের দরবারে বাংলার মানুষকে, বাংলার মহিলাদেরকে, বাংলার যুবকদেরকে, প্রত্যেকটা মানুষকে যারা অপমান করেছে তার ভোট ছিল এটা। সেই ভোটের যা চিত্র, সেই চিত্র তো 30 থেকে 32 যে তৃণমূল কংগ্রেস পাবে, এটা প্রথম দিন থেকে আমরা বলে এসেছিলাম। একদম সেই জায়গাটাই এখনও তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে। এখনও যা ট্রেন্ড দেখা যাচ্ছে, আপনার কথা মতো সিসা অনুযায়ী যদি দেখা যায়, অনেক জায়গায় কিন্তু জিতাটা নিশ্চিত হয়ে দাঁড়িয়ে গেছে। যেরকম রেখা পাত্র, যাকে নারী শক্তির অবতার বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নিজে ফোন করে দিয়ে তিনি হচ্ছে রেখা পাত্রের সাথে তাকে নারী শক্তির অবতার বলেছিলেন। তিনি নিজেকেও তো ভগবান বলেছিলেন, তিনি বায়োলজিক্যাল নন, তিনি পরমাত্মা পাঠিয়েছে, এই ধরনের বিভিন্ন কথা। এগুলো বাইরে মানুষের কাছে খাওয়ানোর জন্য খুব ভালো। কিন্তু বাস্তব চিত্র যদি দেখা যায়, তাহলে বাংলার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ছাত্র বলুন, যুবক বলুন, শ্রমজীবী মানুষ বলুন, মহিলা বলুন, প্রত্যেক মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন এবং বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার একমাত্র নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিশ্ব থেকে অনেক পুরস্কার এনে দিয়ে বাংলাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন। তাকে ভোট দেবে না তো কাকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সেই কথা রাখেন। তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করবেন, যাদের 700 ছিল তাদের 1200 করবেন। তিনি যেটা বলেছিলেন যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা তাদের রাইট, তাদের অধিকার। জিএসটি বাবদ এখান থেকে টাকা কেটে নিয়ে যাওয়ার পরেও কেন্দ্র সরকার ফেরত দিচ্ছে না বাংলার টাকা, বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য। সেই টাকা তিনি বাংলার টাকা ফিরিয়ে, বাংলার টাকা নিজস্ব রাজ্য খাত থেকে তিনি দিয়েছেন। তিনি বলেছেন 50 দিনের কর্মসংস্থান তিনি আলাদা করে করবেন, 50 দিনের কাজ করবেন। তিনি বলেছেন, করে দিয়েছেন, এটা বলেছেন না শুধু, নরেন্দ্র মোদী বলেছিলেন বিভিন্ন কথা, তার একটা কথাও কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ 10 বছর ধরে পায় নাই। 70 বছরে যে দেশটা ক্রমবর্ধমান, ক্রমশ অগ্রগতিশীল ছিল দেশ, সেই দেশ আজকে ওরা 10 বছর শাসন করার পরে যে দেশটা 70 বছরে এগিয়ে গেল, সেই দেশটা 10 বছরে মাত্র পিছিয়ে গেছে। এর বিরুদ্ধে ওদের ভোট ছিল, যার চিত্র আজকে কংগ্রেস বিভিন্ন জায়গায় INDA জোট নিয়ে 230 অব্দি গেছে। আজকে যদি কংগ্রেস আরও ভালো রেজাল্ট করতে পারতো না, এই 200
92 যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ট্রেন্ড, সেটা কংগ্রেস তো সিটই পায়নি, কংগ্রেস তো আরো ভালো। আজকে এখানটায় আমাদের দেখুন রায়গঞ্জে যে কৃষ্ণ কল্যাণী তো 9000 ভোটে দাঁড়িয়েছে। কৃষ্ণ কল্যাণী সাহেব যে ধরনের মানুষকে পরিষেবা দিয়েছেন, মানুষকে খাওয়ার থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে খুব অল্প সময় যে ধরনের কাজ করেছেন। আজকে যদি কংগ্রেস যদি বিজেপিকে সাপোর্ট না করতো, সহযোগিতা না করতো, তাহলে আজকে হচ্ছে এখন পর্যন্ত তিনি 35, আমি নিশ্চিত 35 থেকে 40,000 ভোটে তিনি এগিয়ে থাকতে পারতেন। আজকে বিজেপি। গৌরাঙ্গ বাবু, আসবো আবার আপনার কাছে, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন বাংলাদেশ থেকে, প্রশান্ত কুমার শীল। তার কাছ থেকে এই মুহূর্তে আমরা শুনবো যে তিনি কি মনে করছেন এই সার্বিক পরিস্থিতি। প্রশান্ত বাবু, আপনার কাছ থেকে আমার এই বিষয়টাই প্রথমে জানার, যে বাংলায় যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সে বিষয়ে আপনি কি মনে করছেন, কি হতে পারে এবারের বাংলার ভাগ্য? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকারী খুব চমৎকার আলোচনা হচ্ছে। তবে বাস্তবিক যে ভোটের ট্রেন্ডটা দেখছি, এটা আসলে খুব আই হোপ ভোটের যে আমাদের যে বুথ ফেরত যে সমীক্ষা বের হয়েছে সেটার থেকে এক ধরনের যে প্রায়োগিক জায়গায় এক ধরনের ডিফারেন্স দেখতে পাচ্ছি, যেটা সত্যি আসলে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছে যে এখানে পশ্চিমবঙ্গে যে একটা শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রুট লেভেলের নেত্রী, গ্রাস লেভেলের নেত্রী, এবং তিনি সংগঠনটাকে এমন ভাবে সাজিয়েছে যেখানে সংগঠনের প্রত্যেকটা বুথ স্তর থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে ভোটারদের কাছে টানতে সমর্থন হয়েছে। এক্ষেত্রে আমি বলতে পারি খুব সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যদিকে আমি যদি বিজেপিকে বলতে পারি, বিজেপি কিন্তু সাংগঠনিক ভাবে খুব অর্গানাইজড একটা দল, কিন্তু তা সত্ত্বেও রুট লেভেল আমরা দেখি যে পশ্চিমবঙ্গের যারা বিজেপি যারা পরিচালিত হচ্ছে তাদের সাংগঠনিক অনেক দক্ষতা নিয়ে এখন আসলে প্রশ্ন উঠছে। যেভাবে নরেন্দ্র মোদীকে ব্যবহার করা হচ্ছে, যেভাবে অমিত শাহ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে সময় দিয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু সেভাবে কিন্তু আমরা ভোটের ফল হয়তো আমরা দেখতে পাবো না। এটা আসলে সাংগঠনিক একটা যে মেথড আছে কিন্তু নিতে হবে। এবং বঙ্গ বিজেপি যার মধ্যে নেতৃত্ব আছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে ইভেন সভাপতি সুকান্ত মজুমদার, যদিও আমরা ভোটের ট্রেন্ডে কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে তিনিও পিছিয়ে আছেন। তো এই বিষয়গুলো আসলে সার্বিক একটা জায়গায় দেখা যে সাংগঠনিক ভাবে আসলে পিছিয়ে পড়ছেন। এবং আমরা উপর বাংলা থেকেও আসলে অবজার্ভ করছি, কারণ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ একদম লাগোয়া এবং পশ্চিমবঙ্গের সাথে পুরোপুরি বাংলাদেশে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু ন্যায্য হিস্সা, পারস্পরিক বোঝাপড়া, অনেক রাজনীতি ডিপেন্ড করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে এক্ষেত্রে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যদিও আমরা হাড্ডাহাড্ডি লড়াই আভাস পেয়েছে, তবে আমার কেন মনে হচ্ছে এখন দাঁড়িয়ে যে লড়াইটা হয়তো এক পেশে হয়ে যাচ্ছে সমীকরণের বিষয়টা। তো এটা একদমই ফলাফল বেরিয়ে আসলে হয়তো আমরা আরো খুব ডিপলি বলতে পারবো যে আসলে এখানে আসলে নেতৃত্বের যে সংকট, সাংগঠনিক যে দুর্বলতা, এবং এর চেয়ে সবচেয়ে বড় জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে সেটা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে এক্সটেন্ড করে বলা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার 1000 টাকাকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপি বলছে 3000 টাকা করে দেবো। মানে তাদের কোনো হাতে কোনো পরিপূরক কোনো এজেন্ডা নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছে তাকে আসলে এক্সটেনশন দেওয়ার এক ধরনের আমরা ফেনোমেনা দেখতে পাচ্ছি, যার কারণে আমার মনে হচ্ছে ভোটারদের মধ্যে তারা আসলে রিস্ক নিতে চায় না। তারা ভেবেছে যে পরিপূরকের চেয়ে যা আছে যেভাবে চলছে সে ট্রেন্ডটাকে তারা ফলো করছে ওভারঅল। আর অন্যদিকে আমি বলতে পারি যে ইন্ডিয়া জোটের যে সার্বিক যে এক ধরনের যে গঠবন্ধন যেটাকে আমরা দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে এটা খুব ঈর্ষণীয় যে কংগ্রেস খুব পিছিয়ে পড়া ছিল এবং তাদের থেকে খুব গঠবন্ধনের মধ্যে দিয়ে খুব দ্রুতই তারা কিন্তু খুব এক্সপ্লোর করছে এবং বিজেপিকে এনডিএ জোটকে যেভাবে টক্কর দিচ্ছে, নিঃসন্দেহে এটা দেখার মতন। এবং আমরা হয়তো বা ভোটের ফলাফল বের হওয়ার পরে আসলে পূর্ণ একটা বিস্তার আমরা ফলাফলটাও জানতে পারবো। একেবারে প্রশান্ত বাবু, তবে আমি যেটা বলছিলাম যে তাহলে এই যে আপনি যে প্রকল্পের কথাটা বললেন এক্সটেন্ড করাটা, তো সেটাকে কোথাও কি আপনার এরকম মনে হচ্ছে যে তৃণমূল যখনই তাদের প্রকল্পের কথা খানিকটা এক্সটেন্ড করছে, তো সেই ক্ষেত্রে সেই চাপে পড়ে যাতে বিজেপির হাত থেকে বাংলা হাতছাড়া না হয় বিজেপির কাছ থেকে, সেই ক্ষেত্রে কি বিজেপিও সেই চাপে পড়ে তারাও কি সেই প্রকল্পের মধ্যে বাড়তি কিছু একটা সুবিধে এই ধরনের অন্তর্ভুক্তি করার চেষ্টা করছে? দিশা, আপনি খুব জেনে খুব একদম সজাগ থাকবেন যে আসলে নরেন্দ্র মোদী যেভাবে বাংলাকে, পশ্চিমবঙ্গকে যেভাবে হাফ করেছে এবং ওনার নির্বাচনী প্রচারণা যেভাবে বাংলা কেন্দ্রিক ছিল এবং তারা খুবই আশাবাদী ছিল যে বাংলায় অভাবনীয়
ফল বের হবে। যদিও আমাদের এখানকার কিছু পশ্চিমবঙ্গের মিডিয়া, ইভেন বাংলাদেশের অনেক মিডিয়া বলছে যে এবার হয়তো বা মমতার বন্দ্যোপাধ্যায়ের এবার হার নিশ্চিত সুনিশ্চিত, কিন্তু যে ঢেউ তোলা বা যে রেস তোলা, এবং সবচেয়ে আমি মোদ্দা কথা বলছি যে সেটা হচ্ছে তৃণমূলের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে একজন গ্রাস লেভেল একজন লিডার এবং তান্ত্রিক পর্যায়ে উনি ছড়ে গেছেন, এবং একদম গ্রাম মাটি মানুষের যে সরকার যেটা বলা হচ্ছে, একদম এমন ভাবে সংগঠনকে সাজিয়েছেন, আসলে তার পরিপূরক দেওয়ার জন্য বিজেপি এখনো সেভাবে প্রস্তুত হয়নি পশ্চিমবঙ্গের মধ্যে। আর দ্বিতীয় কথাটা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে প্রকল্পগুলো। আসলে দেখুন, প্রকল্প দুই ধরনের, একটা হচ্ছে কেন্দ্র থেকে আসে, একটা হচ্ছে রাজ্য থেকে আসে। আমার রাজ্যের প্রকল্পগুলোকে বিট দেওয়ার জন্য যে শক্তিমত্তা বা যে আমার যে পরিপূরক যে এক ধরনের যে মাইলস্টোন যে প্রজেক্ট গুলো করা দরকার, সেটা কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি। এবং তাদের যে ম্যানিফেস্টোর মধ্যে যে এটা ফাইট করার মতো যে আমরা যে এই প্রকল্প আছে আমার, আমি এই প্রকল্প করবো, আমার এটা আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, মানে এটাকে এক্সটেনশন দেখতে পাচ্ছি। এর পরিপূরক যে আরেকটা যে বিষয় হচ্ছে যে আমি যে দারিদ্র দূর করব, আমি যে মানুষের ঘরে ঘরে আমি মৌলিক চাহিদাগুলো পৌঁছাই দিব, এই ধরনের প্রকল্প না করে বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি এক ধরনের মানে এক্সটেনশন প্রকল্প। মানে হচ্ছে আমার এটা আছে, আমি যাই হোক, আমার উনি 1000 দিচ্ছে, আমি 2000 করে দেবো, উনি 500 দিচ্ছে, আমি 1000 করে দিব। তাহলে জিনিসটা হচ্ছে ভোটারদের মধ্যে, আসলে ভোটাররা তো আসলে এত মানে বলতে পারি যে এত আপনার ভাবা উচিত না যে তারা একদম কচি খোকা না, যে তারা সবকিছু আসলে বুঝে না। তারা কিন্তু বুঝে, তারা কিন্তু এটা কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, দেখুন এখনটা হচ্ছে কি 21শ শতাব্দীর প্রশ্নটা হচ্ছে কি কিন্তু অর্থনীতির বিষয়। এখানে মানুষের ইনকাম, অর্থ চাহিদা, মানুষের মৌলিক বিষয়গুলো এখানে প্রাধান্য। এখানে আপনার রুটি রোজগারের বিষয়। এখানে এমন নয় যে আপনি একটা দোহাই দেবেন, একটা ফেনোমেনাল আপনি ক্রিয়েট করবেন, এটা দিয়ে আপনি অনেক দূর চলে যেতে পারবেন। এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে একমাত্র অর্থনৈতিক এবং অর্থ নির্ভর বলে আমি মনে করছি। একবারে বেশ। প্রশান্ত বাবু, আবারও আপনার কাছে আসবো, তবে গৌরাঙ্গ বাবু, প্রশান্ত বাবুর কথার থেকেই একটা প্রশ্ন আমার মাথায় এলো, সেটা হচ্ছে গিয়ে এই যে বিজেপি যে বাংলাকে পাখির চোখ করেছে, সেখানে কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ থেকেই কিন্তু তার জনসভা শুরু করেছিলেন। যদি আমরা একবার ইতিহাস ঘেঁটে দেখি, এই বছরের আরামবাগ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জনসভা শুরু হয় এই লোকসভা নির্বাচনকে ঘিরে প্রচার অভিযানের ক্ষেত্রে। আর সেখানে দেখা যাচ্ছে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি পিছিয়ে রয়েছে। কি বলবেন এই বিষয়ে? শুধু আরামবাগ নয়, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে নরেন্দ্র মোদী গেছেন, সেই নরেন্দ্র মোদী তো প্রত্যেকটা ভাষণে তাদের প্রত্যেকটা ইসেতে 2045-এর মিশন দিয়েছেন। 2045 আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে, আজকের সময় 2024 সালে দাঁড়িয়ে 2045-এ ভারতবর্ষ কেমন হবে এটা চিন্তা করাটা একটা অকল্পনীয় বিষয় হয়ে দাঁড়ায়। আজকের দিনে এনে যে জায়গাটাতে খুব দরকার ছিল, যে তার বলা উচিত ছিল যে আজকে কেন 80,000 টাকা ভরি সোনা হলো, আজকে বলা উচিত ছিল দুধের দাম 65 টাকা লিটার কেন, আজকে ওনার বলা উচিত ছিল যে চাল ডাল তেল যেটা 70 বছরেও হয়নি, লবণ পর্যন্ত ট্যাক্স বসে নাই, সেইগুলোতে ট্যাক্স বসিয়ে আজকে মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী কৃষক, প্রত্যেকটা মানুষ কেন পাচ্ছে না। কৃষকদের ক্ষেত্রে এমএসপির ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, কৃষি কালা আইন এনে যেটা বাতিল করতে বাধ্য হয়েছিলেন কৃষক আন্দোলনের ফলে, সেই ক্ষেত্রেও কৃষকদের ঋণ মুকুব হয় না, কিন্তু আদানি আম্বানিদের হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব হয়ে যায়। এটা বলা উচিত ছিল ওনার। আজকে বলা উচিত ছিল যে চীনের একটা কোম্পানি উত্তরপ্রদেশে এসে যোগী আদিত্যনাথ একটা কোম্পানির উদ্বোধন করবেন এই ভোটের কয়েকদিন পরে, কিন্তু তিনি 10 বছরে ভারতবর্ষে কতগুলো হচ্ছে শিল্প কারখানা কোম্পানি তৈরি করেছেন বা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে ভারতবর্ষে, একটাও হয় নাই। তবে আরেকটা এই জায়গাটায় প্রশ্ন ছিল, এই যে আপনি একটু আগে আদানি আম্বানির কথা বললেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গতকাল, আমি সেন্সেক্সের কথা একটু বলছি আপনাদেরকে, গতকাল সেন্সেক্সে কিন্তু দেখা গিয়েছে এক অন্য রকমের বাড়তি, কিন্তু আজ কিন্তু এক অন্য চিত্র দেখা যাচ্ছে এই সেন্সেক্সের ক্ষেত্রে। সেন্সেক্স কিন্তু রীতিমতো যত সময় যাচ্ছে ততই কিন্তু সেন্সেক্সে ঘাটতি হচ্ছে। ঘাটতি হবেই তো, তার কারণ এই যে প্রচার মিডিয়াতে নিজস্বভাবে আমি কোথাও হচ্ছে অমিত শাহকেও দেখছি ইসেতে আমাদের পশ্চিমবঙ্গে এসে বক্তব্য রাখতে বলছে এখানে ইনভেস্ট করুন কথা বলছে। তার মানে বিজেপি পার্টি এবং বিজেপি নেতারা
নেতারা তারা হচ্ছে সবকটাই ক্যাপিটালিস্ট এবং তারা বিজনেসম্যান এবং তারা বিজনেস করাচ্ছে এবং মানুষের টাকা শোষণ করছে। আজকে যে চিত্র দেখা হয়েছিল 400 পার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেন্সেক্সে যাতে পতন না হয় সেন্সেক্স যেন পড়ে না যায় এবং নিজস্ব বিজনেসটার একটা জায়গাটাতে ঠিক যেন থাকে, সেই জন্যই এই ধরনের হচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল 400 পার, কোথাও 380 385 এবং পশ্চিমবঙ্গে দেখানো হয়েছিল 12 থেকে 15টার পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসন পাচ্ছে। আসবো, তবে এই মুহূর্তে সেন্সেক্সের একটা আপডেট আমাদের দর্শকদেরকে দিয়ে দিই। এই মুহূর্তে যেমনটা এই মুহূর্তে বললাম যে আজ সকাল থেকেই কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু সেন্সেক্সে পতন দেখা যাচ্ছে। ভারতীয় স্টক মার্কেট পয়েন্টে বিপর্যস্ত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু একেবারেই আশা করেনি কেউই। প্রায় 4000 পর্যন্ত সেন্সেক্সে এবার ঘাটতি হচ্ছে। বিএসসি সেন্সেক্সে প্রায় 5% ঘাটতি। এই মুহূর্তে সেন্সেক্স নিয়ে যে বড় আপডেট আসছে, ভারতীয় স্টক মার্কেট পয়েন্টে বিপর্যস্ত, আর সেখানেই 4000 পর্যন্ত সেন্সেক্স সে পতন দেখা দিচ্ছে। এদিকে বিএসসি সেন্সেক্সে প্রায় 5% ঘাটতি। এই বিষয়টা কিন্তু একেবারেই এই মুহূর্তে এই ভোট গণনাকে কেন্দ্র করেও কিন্তু বিশেষভাবে নজর কাটছে। গৌরাঙ্গ বাবু, যেটা বলছিলেন আপনি। আমাদের একটাই বক্তব্য যে বিজেপি দলটা, পুরো দলটাই রয়েছে, বিজেপি পার্টি অফিস বা বিজেপি দলটা টোটালটাই হচ্ছে বিজনেসম্যানদের দল। বড় বড় কর্পোরেটদেরকে নিয়ে এরা মাথা ঘামায়। এরা সাধারণ মানুষের কথা এরা ভাবে না। সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনে যে চাহিদা পূরণের জন্য যেটাকে স্টেবিলিটি রাখা দরকার সেটাকে করতে পারে না। আজকে আন্তর্জাতিক বাজারে যারা ডলার এতটা বৃদ্ধি পেয়ে গেছে দাম, যেখানে ভারতের টাকাটাকে ঘাটতি। কিন্তু একসময় যখন নরেন্দ্র মোদী ছিলেন তিনি বলছিলেন যে কেন ডলারের দাম এত বেড়ে যাচ্ছে, ডলার এত বাড়ছে কেন। আজকে ভারতবর্ষের অর্থ ব্যবস্থাকে নরেন্দ্র মোদী তলানিতে এসে দাঁড় করিয়ে দিয়েছেন। কোনো জায়গায় কন্ট্রোল নেই, ভারতবর্ষের অর্থ ব্যবস্থা স্থিতিশীল নয়। এটা খালি জোর করে তিনি ধরে রাখছিলেন বা দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি যদি আজকের চিত্র কিছুক্ষণ পরে আরও তো 15-17 রাউন্ড, আরও 10 রাউন্ডের মতো গণনা সব জায়গাতেই হয়তো বাকি আছে। এই চিত্রটা যদি হয়ে যায়, INDIA সরকার যদি গঠিত হয়ে যায়, সেই চিত্রটা কিন্তু অনেক ক্ষেত্রেই খারাপ। গৌরাঙ্গ বাবু আসবো, প্রশান্ত বাবু আপনার কাছ থেকেও এই বিষয়ে জানতে চাইবো। এই যে ভারতীয় স্টক মার্কেটে যে ঘাটতি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘাটতির পরিমাণও কিন্তু বাড়ছে, এ বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ দিশা, এবং গৌরাঙ্গ বাবুর কথা আমি খুব সুন্দরভাবে শুনছিলাম। আসলে উনি যথার্থই বলেছেন যে ভারতীয় জনতা পার্টি অনেকটা তারা কর্পোরেটের স্বার্থে কাজ করে। এটা সত্যি, কিন্তু অর্থনীতিকে আপনার যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে কিন্তু দেশের জন্য কর্পোরেটের স্বার্থ কিন্তু আপনার দেখতে হবে। তো কারণ দেশের মূল ভিত্তি হচ্ছে কি আপনার কর্পোরেটে যারা আছেন তারা। আর এর পাশাপাশি আমরা যদি আজকের ফিগারটা আমরা 300-এর পাশাপাশি এখন আপাতত দেখতে পাচ্ছি, ভোট ট্রেন্ডে যা দেখতে পাচ্ছি টোটাল ইন্ডিয়া পার্সপেক্টিভে, এটা যদি 400 হতো তাহলে দেখতেন যে আপনার সেন্সেক্স কিন্তু এই পয়েন্টে থাকতো না, দেখা যাচ্ছে প্লাস হয়ে যেত। তো এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। আসলে এখনো পর্যন্ত টোটাল হোল ইন্ডিয়ার কনসেপ্টে যদি দেখেন তাহলে মোদির বিকল্প কিন্তু পাওয়াটা খুব টাফ। আর মোদির যে গ্রামাটিক্যাল যে লিডারশিপ, মোদির যে আদর্শগত যে লিডারশিপ এবং মোদির যে ফেনোমেনালিজম যে লিডারশিপ, এটা কিন্তু পশ্চিমবঙ্গে যেটা বঙ্গ বিজেপি রপ্তানি করতে চেয়েছে বা আনার জন্য চেয়েছে, ভোটারদেরকে কাছে টানার জন্য চেয়েছে, এক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে সম্পূর্ণ তারা ব্যর্থ হয়েছে। তারা ভোটারদেরকে দ্বারে যেভাবে সেন্ট্রাল বিজেপি যেভাবে ভোটারদের কাছে যাওয়ার জন্য রোড শো থেকে শুরু করে বিভিন্ন মেগা ইভেন্ট করেছে, কিন্তু সেক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গে যারা রাজ্য বিজেপি তারা কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু ফলাফলটাই আমরা দেখতে পাচ্ছি, এত কমপ্লেইন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষদের, এবং আমরা পত্র পত্রিকা থেকে বিভিন্ন গণমাধ্যমের সাথে যুক্ত আছি, এবং আমরা শিক্ষক গণমাধ্যমে যারা রীতিমতো এটাকে মনিটরিং করছে তারাও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে যে এক ধরনের ন্যারেটিভ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেই ন্যারেটিভে আমরা ধরে নিয়েছি যে এবার কোথাও জানি মনে হচ্ছে যে সমীকরণটা উল্টে পাল্টে যেতে পারে। কিন্তু সেই জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাম্ভীর্য, যে নেতৃত্ব এবং তার যে সাংগঠনিক দক্ষতা, তার যে পারস্পরিক যে বোঝাপড়া যে রাজনীতি, এটা তিনি খুব ভালোভাবে জানেন। এবং এই ভালোভাবে জানাটা যে ভোট ব্যাংক যে প্রসারিত হচ্ছে, আমরা
যদি সব মিলে যদি আমরা ইকুয়েশন আমরা দেখতে পারি যে 20-এর উপরে যদি তৃণমূল যদি তার রেজাল্টটা যদি কুট করতে পারে, সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে এটা খুব মানে খুব বড় ধরনের একটা সাফল্য আমরা বলতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে আরেকটাও মেসেজ থাকবে যে বিজেপি যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। প্রশান্ত বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি আন্তর্জাতিক অর্থনীতির দিক দিয়ে দেখি, সেখানে কিন্তু যেমনটা বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়, বা আমরা যেটা স্ট্যাটিস্টিক্সেও দেখি, যে ভারতবর্ষ অর্থনীতির দিক থেকে এখন যেখানে 10-এরও নিচে ছিল, এখন 5ম স্থানে চলে এসেছেন। রাইট, আপনি সেটাই বলছিলেন। আমি ভারতের যদি আপনার ওভারঅল যদি আপনি জিডিপির কথা চিন্তা করেন বা ওভারঅল যে লিডারশিপের কথা চিন্তা করেন, ভারতের ইকোনমি এখন যুক্তরাজ্যকে টপকিয়ে, ইউকে কে টপকিয়ে নাম্বার 5-এ আছে। এখন নরেন্দ্র মোদী ভীষণ, ভারত এখন 3rd পজিশনে যাওয়ার জন্য যুদ্ধ করছে। ফাইন, দ্যাটস ওয়েল এন্ড গুড। সেভাবেই কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে এবং সেভাবে তিনি কিন্তু তার অর্থনৈতিক লোভ নিয়ে, আমরা বিভিন্ন গ্রুপের নাম বলেন, আদানি থেকে শুরু করে যে বড় বড় যে যারা যে গ্রুপ, সেই গ্রুপগুলোকে নিয়ে কাজ টানার চেষ্টা করছেন এবং সেই গ্রুপকে নিয়ে বিনিয়োগ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন অঞ্চলে সেই বিনিয়োগ দ্বারা কিন্তু কর্মসংস্থান থেকে শুরু করে সবকিছু করার চেষ্টা করছেন। দ্যাটস রাইট, কিন্তু আমি এই সিনারিটা কিন্তু পশ্চিমবঙ্গে নাই কেন? পশ্চিমবঙ্গের শিল্প এত পিছিয়ে কেন? পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এত পিছিয়ে কেন? আপনি দেখবেন যে যেখানে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেই রাজ্যে যে ধরনের উন্নয়ন হয়েছে, যে রাজ্যে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতা নেই, সেখানে উন্নয়নটা কি হয়েছে? তো এই মানুষগুলো তো কিন্তু এতদিন ধরে তারা কিন্তু বুঝে উন্নয়নের পখরটা কোথায় পড়েছে, উন্নয়নের যে ঝাঁজটা কোথায় পড়েছে, তারা কিন্তু সেই উন্নয়নের নিরিখে কিন্তু ভোটটা দিচ্ছে। আপনি বলছেন যে আপনি করে দেবেন, বাস্তবে তো করছে না। সেই নিরিখে এটার কিন্তু একটা ভোট ব্যাংকে বড় ধরনের একটা প্রভাব পড়বে বলে আমি মনে করছি। একদমই। প্রশান্ত বাবু, তাহলে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, যতবারই প্রধানমন্ত্রী হোক বা বিজেপির যে কোনো প্রার্থী যতবারই ভাষণ দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকবার তৃণমূলের বিরুদ্ধে একটাই অভিযোগ তুলেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কেন্দ্রের পাঠানো সমস্ত টাকা তারা নিজেদের পকেটে গুজে নেয়, নয়তো তারা সেগুলো আত্মসাৎ করেন। তার জন্যে কেন্দ্র নাকি রাজ্যকে টাকা দেয় না। এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, দীর্ঘদিন ধরে এটা অভিযোগ ছিল। এটা আসলে তো একদিনের অভিযোগ না। কেন্দ্র থেকে যে টাকা, সেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল থেকে দল থেকে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি। তার একটা ক্লেম ছিল যে রাজ্যের টাকা কেন পোষায় দিচ্ছে না। আসলে এখানের মধ্যে যে আমি সবসময় একটা কথা বলছি, এখানে সেন্ট্রালে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু আমি আবারও বলছি, তারা কিন্তু এই যে পশ্চিমবঙ্গকে তাদের ন্যারেটিভ থেকে দেখে। সো এখানের মধ্যে এক ধরনের যে একটা অসামঞ্জস্য বা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মানে এক ধরনের পিছিয়ে রাখার যে প্রবণতা এবং যে দীর্ঘদিন ধরে যে মানে না দিয়ে রাখার এবং পশ্চিমবঙ্গকে যে ডেপ্রাইভ করে রাখা, এই জিনিসটাই আপনি কিন্তু দেখবেন ভোটাররা কিন্তু তাদের সর্বত্র কিন্তু প্রয়োগ করছে। যার কারণে আপনি যে আজকে রেজাল্ট দেখবেন বা এখন যে আপনাদের স্কুলিং করছেন সংখ্যাগুলো, এগুলো কিন্তু তারই বহিঃপ্রকাশ। আপনি পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় যে জিনিসটা, যে মাইনরিটি বেসিস এবং হচ্ছে গিয়ে আপনি যে ধরনের প্রকল্প এবং অর্থনৈতিক যে প্রকল্পগুলো আছে এবং অর্থনৈতিক মুক্তি এবং হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো আছে, এর নিরিখে কিন্তু মানুষ রেজাল্ট দিচ্ছে। আপনার কেন্দ্রে কি দিচ্ছে না দিচ্ছে, এটার চেয়ে মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে রাজ্যে কি ধরনের প্রকল্পগুলো হচ্ছে এবং যে আমরা ওই করে দিব, আমরা ওটা করে দিব, এটার চেয়ে কিন্তু জনগণ এক্সিস্টিংলি যা পাচ্ছে তার নিরিখে কিন্তু ভোটাররা এখানে ভোট দিচ্ছে এবং তারাই কিন্তু তার যে প্রয়োগটা সেটা করার জন্য তারা এগিয়ে যাচ্ছে। একেবারেই। প্রশান্ত বাবু, আবারও আসবো আপনার কাছে, তবে গৌরাঙ্গ বাবু, আপনার কাছ থেকে একটা প্রশ্ন আমি উত্তর চাইবো। এই যে একটু আগে প্রশান্ত বাবু যেমনটা বললেন, এই যে মাইনরিটির কথা তিনি তুললেন, তো সেই ক্ষেত্রে আজ কিন্তু দেখা গিয়েছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, আপনি নাম শুনেই হয়তো বুঝতে পারছেন আমি কোন দিকে ইশারাটা করছি, সেখানে দেখা যাচ্ছে যে শান্তনু ঠাকুর নিজেই কিন্তু পিছিয়ে, যেখানে শান্তনু ঠাকুরের গড়েই কিন্তু একেবারে তিনি প্রার্থী হয়েছেন, সেখানেই তিনি পিছিয়ে রয়েছেন। দেখুন, শান্তনু ঠাকুর হচ্ছে মতুয়া ভোট, একেবারে মতুয়া ভোটকে আনার জন্য এবং মতুয়াদের জন্য যে কথাগুলো তিনি বলেছিলেন, মতুয়াদের জন্য এই করবে ওই করবে বিভিন্ন কিছু করবে, কিন্তু মতুয়াদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব থেকে শুরু করে যে কথাগুলো বলা দরকার সেগুলো ভোট ব্যাংকে খাওয়ানোর জন্য এবং মতুয়া সম্প্রদায়ের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য যে কাজটা করা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই জন্য শান্তনু ঠাকুর
যে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আজকে দার্জিলিংয়েও দেখুন, এখন রাজু বিস্তা তো আমি দেখলাম যে 17,000 ভোটে মাত্র এগিয়ে রয়েছেন। ওখানে তো 1,70,000 ভোটে এগিয়ে থাকা উচিত ছিল ওনার, যে ট্রেন্ড হওয়া উচিত বা শান্তনু ঠাকুরের তাই হয়, কিন্তু সেই জায়গাটায় তারা নেই। আগামী দিনে যে জায়গাটাতে আরও কিছু রাউন্ড বাকি আছে, দেখুন এখন যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি বিভিন্ন জায়গায় মানুষের ভেদাভেদ সৃষ্টি করে দিয়ে এই জাতির সাথে ওই জাতিকে লড়িয়ে লাগিয়ে গন্ডগোল করে যে ভোটটা নেওয়ার চেষ্টা করেছিল, সেখানটায় পুরোপুরি ব্যর্থ। আমি একটা কথা এর সাথে অ্যাড করব, যেটা আজকে নরেন্দ্র মোদী বলছেন ভারতের অর্থনীতি $5 ট্রিলিয়ন দাঁড়িয়ে রয়েছে, বিশ্বের মধ্যে পঞ্চম। তাই যদি হতো, এটা যদি অতি কাগজ কলমে যদি না হয়ে, সত্যি এটাকে আমরা কাগজ কলমে বলছি, তার কাগজ কলমে না হয় তাই যদি হতো, তাহলে আজকে ভারতবর্ষে যে 70 বছর ধরে যারা শাসন করলেন আগের যারা প্রধানমন্ত্রী ছিলেন বা যে দল ছিল, তারা ভারতবর্ষের যে ঋণ নেওয়ার পরিমাণটা ছিল 35,000 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে 1,40,45,000 কোটি টাকা হলো কেন? নরেন্দ্র মোদী কেন ঋণ নিতে হলো? যদি ভারতের অর্থনীতি যদি 5 নম্বর স্থানে দাঁড়িয়ে থাকতো, তাহলে ভারত আজকে ঋণগ্রস্ত কেন? এটার প্রশ্নটা বিজেপিকে চাইতে হবে। একদম এটা দিতে লাগবে, এটা কাগজ কলমে, এটা নরেন্দ্র মোদী দেখানো সত্যি। আজকে গোটা ভারতবর্ষের 50 কোটি বেকার কেন? 140 কোটির মধ্যে 50 কোটি বেকার কেন? সেই প্রশ্নটার উত্তর দিতে লাগবে। আজকে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল প্রজেক্টে কোনো জায়গাতে 10 বছরে চাকরি হয় নাই। সেন্ট্রাল তো বিভিন্ন রয়েছে, বাংলার কথা এসে বারবার করে এরা বাংলাকে অপমান করে যায়, বাংলাকে বলে যায় এখানে চাকরি হয় না বা চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়। কিন্তু ওইখানটায় কি হচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টে 10 বছরে কোনো সেক্টর বলুন, রেল বলুন, কোল বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, সব বেসরকারিকরণের মাধ্যমে আজকে টেলিকম বলুন, এয়ারফোর্স বলুন, আজকে কি করে দিচ্ছে? আজকে ভারতের সুরক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত হচ্ছে ওদেরকে হচ্ছে একদম পুরোপুরি নেওয়া হচ্ছে না, অগ্নিবীর করা হচ্ছে। মাত্র 4 বছরের জন্য তাদেরকে চাকরি না হবে, তাহলে ভারতের সুরক্ষা ব্যবস্থা কোথায়? আসবো আপনার কাছে। তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবারও বলে দিই, এই মুহূর্তে আবারও ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি সদস্য প্রীতম সিংহ। প্রীতম বাবু, আপনাকে স্বাগত জানাই আবারও ট্রাইব টিভিতে। এই মুহূর্তে আপনার সঙ্গে আমি দিশা রয়েছি, আর পাশাপাশি আমার সঙ্গে আরও দুজন অতিথি রয়েছেন আজ। একদিকে যেমন তৃণমূল সদস্য রয়েছেন গৌরাঙ্গ চৌহান, তো অন্যদিকে আজ আমাদের আরও একজন বিশেষ অতিথি রয়েছেন, একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। তিনি বাংলাদেশ থেকে আজ আমাদের সঙ্গে জুড়েছেন প্রশান্ত কুমার শীল। আপনাকে পরিচয় করিয়ে দিলাম, আর তার সাথে সাথে আপনাকেও ট্রাইব টিভিতে স্বাগত জানাচ্ছি। আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, এই যে একটু আগে গৌরাঙ্গবাবু যেমনটা বলছিলেন, আমি প্রশ্ন করেছিলাম যে এই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ভারতবর্ষ আন্তর্জাতিক অর্থনীতির দিক থেকে 5ম স্থানে রয়েছেন, তো সেই প্রশ্নের জবাবে গৌরাঙ্গবাবু যেমনটা বললেন সেটা শুধুমাত্র খাতায় কলমে, বাস্তবে কিন্তু তেমনটা নয়। যদি বাস্তবে তেমনটা হতো, দেশের রূপ আজ অন্য রকমের হতো। এ বিষয়ে আপনি কি বলবেন? প্রথমে ধন্যবাদ সঞ্চালিকা মহাশয়া এবং চ্যানেলে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার নমস্কার। আমি একটু বাইরে আছি যেহেতু, তো একটু সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, প্রথমে আমি ক্ষমা পাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে তৃণমূলের কাছ থেকে এগুলো কথা শোনা বেকার, কারণ তৃণমূল একটা নিজের রাজ্য ঠিক করে চালাতে পারছে না। তা দেশ এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলাটা মনে হয় যে বাচ্চার হাতে অক্সফোর্ড ডিকশনারি ধরিয়ে দেওয়া। তো দ্বিতীয় বিষয়, তিনি বলছেন যেসব পরিসংখ্যান এবং তথ্যগুলো দিয়েছেন প্রত্যেকটা মানুষকে মিসলিড করার তথ্য, সেখানে কোনো ধরনের সত্যতা নেই। আর উনি বলছিলেন, শুনছিলাম, উনি বলছিলেন 38,000 কোটি টাকা তার আগে গভর্নমেন্ট 70 বছরে ঋণ করেছিলেন। ওনার হয়তো জানলে, এবং উনি হয়তো দেখেনি, হয়তো আমাদের ইন্টারেস্ট প্রতি বছর বাংলাকে তৃণমূল মিসলিড করছে, এটা কিভাবে? আমি উদাহরণ সহ জানতে চাইছি। বুঝতে পারলাম না, সরি। আপনি যে একটু আগে বললেন না যে তৃণমূল বাংলাকে মিসলিড করছে, তো আমি সেটা মানে উদাহরণ সহ আমি জানতে চাইছি, মানে কি, কোন বিষয়টা প্রমাণ করছে যে বাংলাকে তৃণমূল মিসলিড করছে, সেটা একটু বিস্তারিত বলবেন। ওনার বক্তব্যের মধ্যে উনি বললেন যে এলআইসি এবং রেলওয়ে সেখানে সম্পূর্ণ প্রাইভেটিকরণ হয়ে গেছে। উনি হয়তো জানেন না, হয়তো উনি জেনে মিথ্যা কথা কোনো জায়গায়
বিভিন্ন সময় তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বারবার তারা ভৎসনার শিকার হয়েছে। তো এগুলো সাধারণ মানুষ জানে। এবং দেখুন, ভোট আসবে, ভোট যাবে। হ্যাঁ, আজকে আমাদের 2014 সালে ভারতবর্ষের অর্থনীতি ছিল 11 নম্বরে, কিন্তু আজকে আমাদের অর্থনীতি পুরো বিশ্বে 5 নম্বরে। সেটা কাগজ কলমে হয় না। আমাদের তৃণমূলের যিনি বক্তা আছেন তিনি হয়তো জানেন না যে এটা কাগজ কলমে হয় না। তার জন্য আন্তর্জাতিক সংস্থা থাকে যারা এই অর্থনীতিটাকে যারা কন্ট্রোল করে এবং প্রত্যেকের স্ট্যাটিস্টিক্স কন্ট্রোল করে। তো উনি আকাশে একটা ছুরি দিয়ে পাখি মারার মতো গল্প না করলে আমার মনে হয়। নরেন্দ্র মোদীর বেশিরভাগ বিদেশ ভ্রমণ কি সেই জন্যই? নরেন্দ্র মোদী কি অর্থনীতি কন্ট্রোল করার জন্যই বা স্ট্যাটিক্স ভারতবর্ষকে উপরে তুলে রাখার জন্যই কি বিদেশ ভ্রমণ করে করে এগুলা তৈরি করেন? তাহলে ভারতবর্ষে তাই যদি হতো তাহলে 50 কোটি বেকার হলো কেন? আজকে ভারতবর্ষ ঋণগ্রস্ত কেন? 1 লক্ষ হাজার হাজার কোটি টাকার উপরে ভারতবর্ষ ঋণ হলো কেন? আজকে ভারতবর্ষ ঋণে জর্জরিত কেন? এটা তো তাই যদি হতো $5 ট্রিলিয়ন দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষ, তাহলে তাই তো হতো। সেটা হলো না কেন ভারতবর্ষ? কংগ্রেস সরকারের এখানে বিষয় না। যখনই আপনারা পারেন না তখনই কংগ্রেসকে দোষ দিয়ে দেন। কংগ্রেস তো 10 বছর আগে কংগ্রেস যখনই পারেন না তখনই কংগ্রেসকে দোষ দিয়ে দেন। এটা হচ্ছে বিষয়টা। যখনই পারছেন না কংগ্রেসকে দোষ দিয়ে দিচ্ছেন। আপনার নরেন্দ্র মোদীও তাই বলে যে যখনই যেটা পারেন না ওটা কংগ্রেস সরকার করছিল। কংগ্রেস সরকার তো 400 অব্দি গ্যাসের দাম নিয়ে গেছিল, আপনারা তো 1000 টাকা করলেন। কংগ্রেস তো 400 অব্দি গ্যাস নিয়ে গেছিল, আপনারা তো 1000 অব্দি নিয়ে গেলেন গ্যাসের দাম। কংগ্রেসকে বলবো না, কাকে বলবো? আপনারা কি দেশ চালিয়েছেন? না না, আমরা দেশ চালিয়েছি মানে আমি একজন নাগরিক, আমি দেশের জন্য ভোট দিয়েছি। ভোট দিয়েছি আমরা দেশের নাগরিক। আমরা আমাদের প্রত্যেকটা ভোট দেশের জন্য। আপনারা তো রাজ্য চালাতে গিয়ে একটা শিল্প আনতে গিয়ে মোটামুটি আপনাদের কয়টা দেশের মধ্যে কতগুলো আপনারা শিল্প এনেছেন? 10 বছরে কতগুলো শিল্প করেছেন? আপনারা চীনের কারখানার উদ্বোধনে যান, কিন্তু দেশের কোনো কারখানা আপনার যোগী আদিত্যনাথ ভোটের পরে উত্তরপ্রদেশে চীনের কারখানা উদ্বোধন করতে যাচ্ছেন। আপনারা নরেন্দ্র মোদী কতগুলো চীনের কারখানা উদ্বোধন করেছে সেটা বলুন। নরেন্দ্র মোদী 10 বছরে কতগুলো মেডিকেল কলেজ করেছে, এইমস করেছে সেটা বলুন। কতগুলো ইউনিভার্সিটি করেছে বিশ্বের দরবারে? ভারতবর্ষে কতগুলো ইউনিভার্সিটি তৈরি করেছে? শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, কর্মসংস্থান নাই। রাম মন্দিরের নামে ভোট চাইতে গেছিলেন, রাম মন্দিরের নামে ফয়জাবাদে আপনারা হারছেন। ফয়জাবাদে আপনারা হারছেন। রাম মন্দির যেখানে তৈরি করেছেন সেখানে মানুষ ভোট দিচ্ছেন আপনাদেরকে। এটার কথাটা ভালো ভাবুন। রাম মন্দিরকে নিয়ে আপনারা ভোট করতে গেছিলেন, রাম মন্দিরে ভোট পাচ্ছেন না। বলুন, গোটা দেশ চায় রুটি কাপড়া মাখা। আপনি ডিবেট করবেন বলেন? আপনি বলুন। আপনি স্টুডিওতে বসে হাল্লা করলে এটা মানে এটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো বিষয়। ফাঁকা মাঠে গোল দিচ্ছেন। ওই আগের যারা বক্তারা থাকেন গৌরাঙ্গবাবু আসবো। প্রীতমবাবু আপনি বলুন। পশ্চিমবঙ্গের শিল্প বোম, আর ওই বোমের মধ্যে লেখা থাকে মেক ইন ওয়েস্ট বেঙ্গল। আর ভারতবর্ষের যে পরিকল্পনা সেটা মেক ইন ইন্ডিয়া, সেটাতে বিদেশি কোম্পানি এসে এখানে ইনভেস্টমেন্ট করলে আপনার ছেলে আমার ছেলে চাকরি হবে, যেটা পশ্চিমবঙ্গে হয় না। মেক ইন ইন্ডিয়া বললে হয় না। আপনারা তো বলছেন ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া সব বলেছেন। বাংলাদেশ কতগুলো তৈরি হয়েছে? বাংলাদেশ তো ভেঙে গেছেন আপনারা। বাংলাদেশের বিষয় না, আপনারা আবার বাইরের দেশকে অপমান করছেন, নিজের দেশকে তো অপমান করেন, বাইরের দেশকে প্রতিবেশী দেশগুলোকে অপমান করেন আপনারা। ভারতবর্ষের নিরাপত্তাকে আপনারা বারবার বিঘ্নিত করেন। বেশ, আসবো প্রীতমবাবু আপনার কাছে, আসবো গৌরাঙ্গবাবু আপনার কাছে, আসবো প্রীতমবাবু, আসবো। তবে এ বিষয়ে এই মুহূর্তে আমাদের সাথে যে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জুড়ে রয়েছেন তার কাছ থেকে জানতে চাইবো। প্রশান্তবাবু, আপনি তো শুনলেন দুপক্ষেরই কথা, কি বলবেন এ বিষয়ে? বাংলাদেশের ধন্যবাদ। আসলে খুব শুনছিলাম আসলে ডিবেট গুলো। এখানে আমি একটু কথা বলে রাখি, আসলে বেকারত্ব, চাকরি নেই, এটা একটু বৈশ্বিক সমস্যা। এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা তা না, এটা সাউথ এশিয়ান বেল্টে যা দেশ আছে সবারই একই সমস্যা। আপনার বেকারত্ব, তারপর হচ্ছে অর্থনৈতিক যে মন্দা কোভিড এর পর থেকে, এটা কিন্তু আসলে অনেকগুলো দেশে কিন্তু এটা কভার আপ করতে পারেনি। আমি যে জায়গায় বলছিলাম মানে
সেন্ট্রাল বিজেপি যেভাবে তাদের ক্ষমতা বা তাদের যে পরিসর এবং যে রাজনৈতিক দূরদর্শিতা এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেখিয়েছে, সে জায়গাটায় পশ্চিমবঙ্গ বিজেপি সে জায়গাটা কিন্তু ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গ বিজেপির যে কেন্দ্রীয় যে নেতৃত্বের অভাব এবং সাংগঠনিক যে দূরদর্শিতার অভাব, সেটা কিন্তু করতে পারেনি। যার কারণে আমাদেরকে খোদ প্রধানমন্ত্রী এখানে এসে এতদিন ধরে এতগুলো সভা করলেন, এত রোড শো করলেন, এত বুথ স্তর যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু রাজ্য নেতৃত্বে রাজ্য বিজেপির যারা সাংগঠনিক যারা দল পরিচালনা করছে, এত জনসভা হয়েছে লাস্টে আমরা দেখেছি মোদির কাকদ্বীপ সভায়, মানে তারপরও কিন্তু ভোটারদের কিন্তু মন নিতে পারেনি। সেই ব্যর্থতাটা হচ্ছে কি কিন্তু আমরা দায়ী করবো, সেটা হচ্ছে কি রাজ্য বিজেপির নেতৃত্বে যারা আছেন, যারা তথাকথিত যারা এমন ভাপট তুলছেন যে তারা মসনদে এই মুহূর্তে নিয়ে আসবেন, কিন্তু এত অভিযোগ থাকা সত্ত্বেও আমরা দেখেছি গণমাধ্যমে বেশ কয়েকটা সন্দেশখালী থেকে শুরু করে এত বিশাল এবং এত বিস্তর যে অভিযোগগুলো, যেটা সুনিশ্চিত ভাবে আমরা দেখেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এগেইনস্টে যাই, সেই ইস্যুগুলো কিন্তু মানে যথার্থই প্রমাণ করতে পারলো না ভোটাররা, এবং সেই ইস্যুগুলো কিন্তু যথার্থ গ্রাস লেভেলে নিতে পারলো না বঙ্গ বিজেপির নেতৃত্বে। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এখানে বঙ্গ বিজেপির রাজ্যের সাংগঠনিক এক ধরনের অসক্ষমতা রয়েছে, এবং তাদের উচিত এই মুহূর্তে যারা যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, তাদের উচিত প্রীতম বাবু কি বলবেন আপনি এই বিষয়ে? যেমনটা তিনি বললেন যে সাংগঠনিক দিক থেকে রাজ্যে কিন্তু নরেন্দ্র মোদীর নীতিতে রাজ্যে যে বিজেপির সদস্যরা বা প্রার্থীরা রয়েছেন তারা সেই নীতিতে চলতে পারেনি, তিনি কিন্তু এমনটাই বলছেন। দেখুন হতে পারে, কিন্তু সেটা বিষয় নেই। অ্যাকচুয়ালি আমাদের মানুষ ভোট দেয়, মানুষ ভোট দিয়েছে। এখন তো শুধুমাত্র আর্লি ট্রেন্ড, এখনো ফাইনাল কোনো বিষয়ে আসা এখনো হয়নি কতগুলো সিট হবে না হবে, কারণ বেশিরভাগ সিটই মোটামুটি 30% সিট যেগুলো বিজেপি এখনো এসে আছে, 30-40% সিট এখনো 10,000-এর ভিতরে 5,000-এর ভিতরে এরকম সিটের মধ্যে আছে। এবার বিভিন্ন সময় কি হয় যে পুরোনো অন্য বিধানসভা গুলো মাইনাস থাকে, অন্য বিধানসভা প্লাস হয়, ওটা ভোট পরিসংখ্যান। এরকম সাংগঠনিক ভাবে দুর্বলতা বিজেপি নেই, তো যেগুলো আছে এটা ভোটের পরে আলোচনা হবে কি হবে, এটা সাংগঠনিক বিষয়। এটা স্টুডিওর মধ্যে কোনো ওপেন ফর্মে এটা বলা আমার শোভা পায় না একবারই। তবে গৌরাঙ্গ বাবু আপনি এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা সবাই জানে, ওনারা হচ্ছে একটা আয়নার সামনে গিয়ে যদি দিনের শেষে দাঁড়ান দেখতে পারবেন নিজস্ব চিত্রটা। প্রতিটা বুথে বুথে ওনাদের লোক ছিল না, প্রতিটা বুথে বুথে ওনাদের কেউ বিজেপির পতাকাটা তুলে ধরবে। যখন আমরা চেস করেছিলাম, বলেছিলাম যে কেন আপনাদের এজেন্ট নেই কেন, হ্যাঁ, তখন বলছে জনগণই আমাদের এজেন্ট, জনগণই রক্ষা করবে। কোনো জায়গায় বলেছেন, কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসকে দোষ দেওয়ার চেষ্টা করেছেন। শান্তিপূর্ণ নির্বাচন তৃণমূল কংগ্রেস গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে এবং করেছে। আমি বলিনি, আপনার সময় বলবেন, আমি বলিনি। অস্ত্রের ঝনঝনানি এবং টাকার অহংকার, টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো, কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসা, যেগুলো মানুষের জিএসটি বাবদ প্রাপ্য টাকা যেগুলো দেয় না, যেগুলো নোটবন্দি করে চুরি করে টাকা বিজেপির দেয় না, যেগুলো ইলেকট্রাল বন্ডে চুরি করা টাকা বিজেপি দেয় না, সেগুলো হচ্ছে সমস্ত রাজ্যগুলোতে ছড়িয়ে অস্ত্রের ঝনঝনানি এবং টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো বিজেপির নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা আপনাদের নিউজ চ্যানেল প্রতিটা জায়গায় দেখাচ্ছে। টাকা দিয়ে মানুষকে ভোট দেওয়ার চেষ্টা, অস্ত্রের ঝনঝনানি দিয়ে গরম দেখানো, ভয় দেখানো, খুন করা। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হয়েছে, খুন করা হয়েছে, এবং মহিলাদেরকে বসিরহাটের এলাকায় 1 লক্ষ রেখাপাত্রকে দিয়ে কি করলেন? 1,50,000 ভোটে হারছে। আজকে লজ্জার বিষয় হয়ে দাঁড়ানো উচিত যে বাংলাকে অপমান করার জন্য টাকা এবং অস্ত্রকে ব্যবহার করে এবং সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে দিয়েও আজকে এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে। রেখাপাত্র তিনি যে অভিযোগটা করছেন যে তিনি এই প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছে, মিথ্যে কথা বলেছেন, 100% মিথ্যে কথা বলেছেন। বাংলার প্রত্যেকটা মহিলারা প্রত্যেকে ভোট দিচ্ছে, ভোট দেয়, তারা নিজস্ব স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়েছে। তারা দেখবেন মেয়েরাই আগের সংখ্যাটা আপনাদের নিউজ চ্যানেলে দেখেছি আমরা যে মেয়েরাই বেশি লাইনে দাঁড়াচ্ছে, বলছে আমরা প্রীতম বাবু আসবো। আজ সকালে কিন্তু রেখাপাত্র তিনি সাংবাদিকদের যে বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু একেবারে বলতে গেলে সবাইকে নাড়িয়ে রেখে দিয়েছে। তিনি কিন্তু
কিন্তু বলেছেন যে আজ সকালেই তার কাছে হুমকি এসেছে যে এই ফলাফল বেরোনোর পর, অর্থাৎ একেবারে যখন ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে, তখন তার ঘরে যত সদস্য রয়েছেন, তার শ্বশুর শাশুড়ি বাচ্চা থেকে শুরু করে সকলকে মেরে ফেলা হবে, এই ধরনের হুমকি কিন্তু আজ সকালেই পেয়েছেন। সুকান্ত মজুমদার বলেছেন এনকাউন্টার করবেন। তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো স্পিচ দেয় না এবং যারা এই কাজ করে বা যারা এই কথাগুলো বলে তাকে কোনোভাবে সমর্থন করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো জনসভায় বলেছিলেন যে বদল নয় বদলা চাই, বদল নয় বদলা চাই। এটা কখন বলেছিলেন? যখন দেখেছিলেন বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল। সিপিএম যখন 35 বছর ধরে বাংলার মরিচঝাপি থেকে শুরু করে খুনের এবং লাশের বন্যা বইয়ে দিয়েছিল, নন্দীগ্রাম থেকে শুরু করে, সেই জায়গাটায় যদি 2011 সালে যদি বদলা নীতি নিতেন তাহলে রক্তের বন্যা হয়তো বয়ে যেত। তিনি রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। আজকে রেখা পাত্র জানে, নিশ্চিতভাবে জানে যে সে হারছে। তো একটা কথা তো সামনে মিডিয়ার সামনে এসে বলতে লাগবে, না হলে পরে নরেন্দ্র মোদীর কাছে মান সম্মানটা তো চলে যাবে। আপনাকে বলে রাখি, সম্প্রতি এই ভোট গণনা পর্ব শুরু হওয়ার কয়েকদিন আগেই মদন মিত্র কিন্তু বলেছিলেন যে যেখানে যেখানে এই যে কেন্দ্রীয় বাহিনীর লাঠি নিয়ে কিন্তু তারা প্রস্তুত, সেই লাঠি দিয়ে দমদম দাওয়াই দেওয়ার জন্য, এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন। দেখুন, যখন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারা হচ্ছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, কখনো বিএসএফ দিয়ে, কখনো সেন্ট্রাল ফোর্স দিয়ে, কখনো ওদের কর্মীরাই বোম ফেলছে, এটা ফেলছে, ওটা ফেলছে বিভিন্নভাবে, তখন তো তৃণমূল কংগ্রেস তো দুর্বল নয়। তৃণমূল কংগ্রেস সহনশীল দল, বা তৃণমূল কংগ্রেস সামনে থেকে একটা দলের বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িক দলকে আটকানোর জন্য দেশের ভোট হচ্ছে সেই সময়টাই তো এখানে চুপ করে বসে থাকার বিষয় নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি কাউকে মারতে গেছে? একটা চিত্র দেখান যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারতে গেছে। এইটা এনকাউন্টার করবে একটা বিজেপির রাজ্য সভাপতি, এটা কি বলতে পারে? এনকাউন্টার, এই কথাটা বলাটাই তো হচ্ছে ক্রিমিনাল অফেন্স। প্রীতম বাবু বলুন। দেখুন, উনি সিপিএম এর মরিচঝাপির থেকে শুরু করে সব কথাই বললেন। আজকে এই তৃণমূল, এই ইন্ডিয়া অ্যালায়েন্স, যারা হচ্ছে সিপিএম কংগ্রেস যারা মিলিত হয়ে যে অ্যালায়েন্সটা করেছে, সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে উনি গিয়ে সেখানে সাপোর্ট করবেন ইন্ডিয়া অ্যালায়েন্সে। আপনি আমাকে একটা কথা বলুন, আজকে তাপসী রায়ের থেকে শুরু করে রক্ত মাখানো ভাত মাকে খাওয়ানো সেই তৃণমূল কর্মীরা, আপনারা বলুন, আপনারা সিপিএম কে সঙ্গে নিয়ে কংগ্রেসকে সাপোর্ট করবেন ইন্ডিয়া অ্যালায়েন্সকে? আপনারা নিজেদের মধ্যে ঠিক নেই, আপনাদের কোনো মতাদর্শ নেই। আপনারা শুধুমাত্র গণতন্ত্রের এই ভোটটাকে ব্যবহার করে আপনারা খালি ক্ষমতা লুট আর চাকরি লুট, এই যতগুলো চুরি চামারি আছে, বাংলায় সিপিএম কংগ্রেস তো আপনাদেরকে সিট দিয়েছে, বাংলায় সিপিএম কংগ্রেস তো আপনাদেরকে সহযোগিতা করছে, বাংলায় সিপিএম কংগ্রেসের ভোট তো আপনারা নিয়েছেন, বাংলায় সিপিএম কংগ্রেসের ভোট আপনারা নিয়েছেন, সিপিএম কংগ্রেসকে সহযোগিতা আপনারা করছেন। আসবো প্রীতম বাবু বলুন। প্রীতম বাবু আপনি বলতে পারেন। প্রীতম বাবু আপনি কি বলছিলেন সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। খুব সম্ভবত হয়তো নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ প্রীতম বাবু, আপনাকে বলছিলাম যে আপনি যে বিষয়টা নিয়ে বলছিলেন সেটা কন্টিনিউ করতে পারেন। বিষয়টা হচ্ছে ওনারা সেই সিপিএম যারা হচ্ছে তাদেরকে কমিউনিস্ট পার্টি, যারা ধর্মে বিশ্বাস করে না, কিছুতে বিশ্বাস করে না, সেই সিপিএম পার্টির সাথে তারা অ্যালায়েন্স করতে রাজি আছে, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সকে তারা বাইরের থেকে সমর্থন করতে রাজি আছে। কিন্তু তারা একবারও পর্যন্ত এই কথাটা বলছেন না তারা তাদের কর্মীদেরকে কি উত্তর দিবে। যেই মরিচঝাপির কথা বলছেন, উনি সব ধরনের গণহত্যার কথা বলছেন, কিন্তু একবার এই কথাটা বলছেন না যে আপনাদের মতাদর্শটা হলো কি। আপনারা তো বদলা কিছুই তো করতে চাইলেন না, আপনারা শুধুমাত্র বললেন যে আমরা বদল নয় বদলা চাই। কিন্তু আজকে দিনের পর কি হলো, আপনারা 300-350 জন বিজেপি কর্মী, কম করে হলো 100 জন সিপিএম কর্মীকে আপনারা শহীদ করে দিয়েছেন, মেরে ফেলেছেন, হত্যা করেছেন। আজকে এই রক্তের উপরে পা দিয়ে আপনারা এই কথা বলবেন না যে আপনারা গণতন্ত্রের বিশ্বাসী। আপনারা যদি গণতন্ত্রের বিশ্বাসী হতেন, আপনাদের হাজার হাজার নেতারা
2021 ইলেকশনের পরে তাদের পোস্টপোল ভাইলেন্সের জন্য জেল খাটতেন না, যেটা হাইকোর্ট থেকে করতে হয়েছে। আপনাদের পুলিশও সেটা অ্যারেস্ট করেনি। আপনাদের থেকে আমরা যদি এই অহিংসতার যদি উদাহরণ যদি মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে হয়, তাহলে আমি মনে করব যে একজন জার্মান শেপার্ড এবং একটা পিটবুল কুকুরও মনে হয় আমাদের খুবই অহিংস। তো সেগুলো বলা হচ্ছে ইলিভেন্ট কথা, তৃণমূল মিথ্যা কথা কিভাবে সাজিয়ে বলতে হয় আর অর্ধসত্য কিভাবে মানুষকে বলতে হয়। আমাদের আজকের বিশেষ অতিথি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত বাবু, আপনার কাছ থেকে শুনবো। আপনি দুপক্ষের কথাই কিন্তু শুনলেন, তো সেই ক্ষেত্রে আপনি এই মুহূর্তে কি মনে হচ্ছে? ঠিক আছে, মানে আসলে এটা তো ঠিক যে ইন্ডিয়া জোটের এতগুলো দল এবং এত দলের মধ্যে এতগুলো মতানৈক্য, এখনো কিন্তু প্রধানমন্ত্রী কি হবে ইন্ডিয়া জোটে এটাই ঠিক হয়নি। এটা কিন্তু একটা দেখার বিষয়। এবং যে তারা যে একটা জোটবদ্ধ ভাবে তারা কিন্তু নির্বাচন করছে, শেষ পর্যন্ত কি ইন্ডিয়া জোটে তারা কি থাকবে কিনা এটা একটা প্রশ্নের বিষয়। সেটা একটা জাতীয় রাজনীতির একটা বিষয়। এবং মোদি বিরোধী যে আসলে যে পুরো দেশে যে হাওয়া, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিন্তু নেই। যেটা পশ্চিমবঙ্গে যেভাবে মোদিকে চোখে চোখ রেখে কথা বলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন, সেটা কিন্তু গোটা ভারতবর্ষে নেই। তো এটা এই ক্ষেত্রে আমি বলতে পারি এটা মোদিরই একটা সাফল্য বা বিজেপি দলের একটা সাফল্য। বিজেপি কিন্তু যেভাবে ব্যাকফুট, এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো রেজাল্ট বের হলে আপনারা পুরো বেল্ট দেখতে পাবেন, এবং স্পেশালি কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই জায়গায় এই বেল্টে কিন্তু প্রচুর একটা ভোট মোদির বাড়বে। এবং উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, এখানে কিছুটা ভোট কমলে কিন্তু এই দিক থেকে কিন্তু পুষিয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গকে আমি আবারও বলছি যে আমি কিছু শুরুতেই প্রথমে বলেছি যে পশ্চিমবঙ্গকে বঙ্গ বিজেপি যে এফোর্ট, সেন্ট্রাল নেতৃত্ব যে এফোর্ট এবং যে পাখির চোখ করেছে, যে পরিমাণ আমরা দেখেছি স্বয়ং মোদি, নরেন্দ্র মোদি যেভাবে সভা করেছেন, যেভাবে মানুষ গ্যাদার করেছেন, লাস্ট কাকদ্বীপ থেকে শুরু করে প্রতিটা রাস্তায় রাস্তায় কলকাতায় আর বিভিন্ন শহর এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে, সেভাবে কিন্তু আমি দেখেছি যে সাংগঠনিক দুর্বলতা, আমি আবারও বলছি কথাটা, সাংগঠনিক এবং প্রায়োগিক যে দুর্বলতা, এবং যে বঙ্গ বিজেপির যে এক ধরনের যে কোলাবোরেটিভ যে আনকোলাবোরেটিভ যে নেচার, সেটা কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে এত অভিযোগ থাকার পরও মানুষ কিন্তু সেভাবে ভোট দিয়ে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রাখছেন তৃণমূলকে। এটা কিন্তু নিঃসন্দেহে এখানে একটা দেখার বিষয়। আর সেকেন্ডলি যে জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দল থেকে একটা অভিযোগ শুনতে পাচ্ছি যে খুবই অভিযোগটা যদিও ইন্টারেস্টিং, যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, মানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তৃণমূল কংগ্রেসের এক ধরনের বোঝাপড়া। এটা দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়টা আমরা শুনে আসছি। বিরোধীরা, স্পেশালি সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে অনেকে অভিযোগ করেন যে রাজ্যে যেভাবে বিজেপিকে যেভাবে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেভাবে কিন্তু সেন্ট্রালি করে না। সেন্ট্রালি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই মধুর এবং খুবই নেগোসিয়েশন, তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এক ধরনের মানে সুনিশ্চিত জয়, মানে একদম প্রার্থী আমরা এমন ভাবে সেট করে দিয়েছি যে জয় সুনিশ্চিত। এমনও অনেক কেন্দ্রে বিজেপির 42টা আসনে আমি ক্যালকুলেট করে বলতে পারবো, এমন দুর্বল প্রার্থী বিজেপি বেছে নিয়েছে। তারা জানে যে তারা জীবনও কোনোদিন ক্ষমতার মসনদে আসতে পারবে। এগুলো হচ্ছে একটা সাংগঠনিক একটা দক্ষতার প্রভাব, এবং হচ্ছে সর্বোপরি এটা একটা নেতৃত্ব, হজবরল নেতৃত্ব, কোনো একাডেমিক কোনো নেতৃত্ব নেই, এবং হচ্ছে গিয়ে রুট লেভেলে যে ভোটারদের কাছে যাওয়া। মোদি যেভাবে মানুষ এনেছেন, ভোটারদেরকে মাঠে এনেছেন, সে মাঠ ভর্তি হয়েছে কিন্তু ভোটের বাক্স কিন্তু ভর্তি হয়নি। এই ভোটের বাক্স ভর্তি না হওয়ার জন্য আমি মনে করি যে এটা সম্পূর্ণ দায় নিতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব, যারা কেন্দ্রীয় নেতৃত্ব না, রাজ্য নেতৃত্ব যারা সরাসরি এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন, তারাই। এবং তাদেরকে শুধু দায় নিলে হবে না, এবং তাদেরকে এটা কফিয়তের আওতায় আনতে হবে। কেন যেভাবে যে সমাগম আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃত্বরা, এই যে নতুন যে একটি সংগঠন তৈরি হলো, এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডি জোট যে সংগঠনটি তৈরি হয়েছে, যদিও এটি কিন্তু বেশি দিন হয়নি যেটা গঠন করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এনডিএ এবং ইন্ডিয়া এই দুটোর মধ্যে আমরা যদি পার্থক্যটা দেখি, বা এই মুহূর্তে এই যে 500
43টি যে সংসদীয় আসনে যে গণনা চলছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে এনডিএ রয়েছে 294-এ, আর অন্যদিকে ইন্ডি অ্যালায়েন্স ইন্ডি জোট রয়েছে 228। একটা নতুন সংগঠন হিসেবে আমরা যদি তার সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডি জোট যথেষ্ট জোরালো বলে মনে হচ্ছে। এই বিষয়ে কি বলবেন আপনি? ঠিক আছে, আমি তো আপনাকে বললামই, সংগঠন তো আসলে সবাই তো পুরনো রাজনীতির দল, এখানে নতুন করে হাওয়া হয়ে আসেনি। আঞ্চলিক দলগুলোকে মিলেই তো এই জোট। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি আঞ্চলিক দলগুলো একটা ভেসেলে, কারণ প্রত্যেকটা দলের একটা আদর্শগত জায়গা থাকে, একটা ম্যানিফেস্টো থাকে, তাদের একটা ব্যানার থাকে। আমরা গতকালকে যদি আমার তথ্য যদি ভুল না হয়, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে তিনি বলেছেন যে তিনি হয়তোবা ইন্ডিয়া জোটের সাথে থাকবেন না, তিনি হয়তোবা বিজেপির সাথে যাবে। এরকম ভোটের পরে রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু যেদিকে পাল্লা ভারী এই আঞ্চলিক দলগুলো কিন্তু সেদিকে দৌড়াবে। এটা কিন্তু মানে আশ্চর্য হওয়ার কিছু নেই, যেহেতু মানে জোটটা হয়েছে, কিন্তু আদর্শগত জায়গা বা একটা ফ্লাকচুমার যদি থাকে, আপনি বলতে পারবেন না যে এখন সবাই তো আসলে ক্ষমতায় যেতে চায়, আঞ্চলিক দলগুলো কখন কোন দিকে যায় এটা কিন্তু আপনি এখনো পর্যন্ত অ্যাসেস করতে পারবেন না। যদিও এবারে যে জোটটা এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের এটা মেটাফোর সেট হয়েছে, যদি এটার মধ্যে একটা বিরক্তিকর বিষয় আছে যে এখনো ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীকে ঠিক না হওয়া। এখানের মধ্যে আপনাকে মনে রাখতে হবে যে কেজরিওয়ালের মতন একজন দিল্লির একদম খুব গ্রাস লেভেলের একজন লিডার এখানে আছেন, আরো অনেক তেজস্বী যাদব থেকে শুরু করে লটস অফ লিডার এখানে আছেন। এবং আমি একটা জিনিস বলতে হবে যে বিহারের যে নীতিশ কুমার, যিনি এই ইন্ডিয়া জোটের কিন্তু ধারক এবং বাহক, যে তিনি যে কারিগর, সেই কারিগর শেষ মুহূর্তে কিন্তু পাল্টে খেলো এবং সে বিজেপিতে যোগ করলো। সো এই আপনি শেষ মুহূর্তে যে রেজাল্ট ফলাফল খুব ভালো বিট করছে এনডিএ জোটকে মোদী সরকারের বিরুদ্ধে। আমরা যে নিরঙ্কুশ যে আমি সব মিলিয়ে হয়তোবা আমি দেখবো পরেও, যদিও ভোটের ফলাফল এখনো হাতে আসেনি, তবে কেন জানি মনে হচ্ছে 272-280-র মধ্যে হয়তোবা এনডিএ অথবা ইন্ডিয়া জোটটা বিজেপি অ্যালায়েন্সটা হয়তো থাকতে পারে, এবং ইন্ডিয়া জোট 220 বা 200-র কাছাকাছি এরকম থাকতে পারে, আমার একটা অ্যাজাম্পশন, পার্সোনালি অ্যাজাম্পশন। এবং শেষ পর্যন্ত যে জোটটাকে এত মানে মোদির বিরুদ্ধে সারা দেশে যেভাবে যে জাগরণ সৃষ্টি করে তুলে আনা, এবং সে জাগরণটা ভোটারদের থেকে ভোটের বাক্স পর্যন্ত আনার, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আঞ্চলিক দলগুলো আসলে কতটুকু তাদের মধ্যে বন্ডিং টিকে রাখে ক্ষমতার জন্য, পারস্পরিক কাজের জন্য, সেটা একটা দেখার বিষয়। এবং শেষ পর্যন্ত আসলে তারা কি ওই জোটে থাকে কিনা, বা জোটটা কি চেঞ্জ হয়ে যায় কিনা, এবং জোটের কি অন্য কোনো মেরুকরণ বা সমীকরণ আসছে কিনা, সেটা একটা দেখার বিষয়। কারণ আমরা এর আগেও দেখেছি খুব কম সময়ে জোটটা সৃষ্টি হয়েছে, খুব ভালো করছে, আপনি বলছেন ডেফিনেটলি ভালো করছে, কিন্তু তাদের মধ্যে যে একটা সাংগঠনিক যে একটা বিষয়টা মানে অল ওভার ইন্ডিয়ার নেতৃত্বে, সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। সেটা একটা দেখার বিষয়। এবং শেষ পর্যন্ত তাদের চিন্তা ভাবনা কি হবে, তারা কিভাবে এখানের মধ্যে ফাইট করবে এবং তাদের এজেন্ডা কি হবে, এটা একটা দেখার বিষয়। আমরা আবারও চলে আসবো আমাদের তৃণমূল সদস্য গৌরাঙ্গ বাবুর কাছে। গৌরাঙ্গ বাবু, এই মুহূর্তে খানিকটা আমরা ফিরে দেখব মূলত সপ্তম দফার দিকে, কারণ আমরা সকলে জানি যে সপ্তম দফা ভোট পর্বকে যদি কোনো কিছু সব থেকে বেশি উত্তাল করে থাকে সেটি কিন্তু সন্দেশখালিতে যে এক একটি ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু একেবারে সকলকে মানে এক প্রকারের শিহরণ জাগানো ঘটনা ঘটেছিল, যেখানে আমরা দেখেছিলাম যে একজন তৃণমূল সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল, আর সেই সময় সেখানে কিন্তু রাজ্য পুলিশও উপস্থিত ছিল। ঘটনাটা খানিকটা এরকম ঘটেছিল যে সেই এলাকায় একটা সময় একটা বাচ্চা সেখানে উপস্থিত ছিল, আর সেই বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে সেই বাচ্চাটি যখন দৌড়ে পালাতে যায়, সেই মুহূর্তে সেখানে যে রাজ্য পুলিশ উপস্থিত ছিল, সেই রাজ্য পুলিশ সেই বাচ্চাটিকে এমন বেদম মারধর করে যে অবশেষে সেই বাচ্চাটিকে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন হতে হয়। দেখুন, বাংলায় এই ধরনের অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার মূল যদি দায়ী থাকে, তাহলে আমরা বিজেপিকে বলবো।
ডেফিনেটলি সন্দেশখালী তো এর আগে তো নিউজ চ্যানেল বা টিভি মিডিয়া সামনে তো কোনোদিনও আসে নাই। সেখানটায় তো হঠাৎ করে কিভাবে উদ্ভূত হলো এবং কি পরিকল্পনা প্ল্যান ওয়াইজ এনআইএ নিয়ে এসে বাকি থেকে নিয়ে এসে প্রতিদিন গন্ডগোল রাত্রেবেলা করে বসিয়ে রাখা, টিভি মিডিয়ার সামনে যে পুলিশ হচ্ছে যেতে দিচ্ছে না পুলিশ হচ্ছে ভোটে প্রভাবিত করছে, পুলিশ সাদা পোশাকে গেছে, এগুলো ভ্রান্ত কথা। তাই যদি হতো তাহলে ওখানে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, তাহলে আজকে 1.5 লক্ষ ভোটে পিছিয়ে থাকতো কেন? আজকে যে ধরনের মানে একটা মানুষকে পাজল করে দেওয়া, পুলিশকে কখনো মারা হচ্ছে, আবার পুলিশ কখনো হচ্ছে ওই বাচ্চাদের ক্ষেত্রে যে ঘটনাটা যে ঘটনাটা ঘটছে, সত্যি নিঃসন্দেহে এটা একটা খারাপ বিষয়। এটা সব পুলিশদেরকে তো হাতে করার চেষ্টা করা হয়েছিল, পুলিশকে হুমকি দিয়ে বলা হচ্ছে তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে, ওখান থেকে সরিয়ে দেওয়া হবে এবং ভোটের পরে দেখে নেওয়া হবে। মানুষ তো বিভিন্নভাবে একটা যে 2.5-3 মাস যেভাবে করে সংগ্রাম করে যতখানি পারছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ যেভাবে করে ওই জায়গাটাকে শান্তি শৃঙ্খলা রাখার চেষ্টা করছে, যদি না হতো তাহলে মণিপুরের মতো ঘটনা আমরা দেখতে পারতাম। বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে রাজ্য পুলিশের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না যেখানে ঘটনাগুলো ঘটছে। রাজ্য পুলিশ দেখুন, রাজ্য পুলিশের চিহ্ন পাওয়া যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে বা কোনো জায়গায় দেখেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের মতো করে সেন্ট্রাল ফোর্সের কিছু লোকদেরকে নিয়ে বিজেপি নেতারা বিভিন্নভাবে যাচ্ছে বা তাদেরকে প্রভোকেশন করে করছে। আজকে শাহজাহানকে যেখানে বাড়িতে অ্যাটাক করতে সকালবেলা ভোরবেলা 6টার সময় 5টার সময় যাচ্ছে, সেখানে রাজ্য পুলিশকে জানানোই হচ্ছে না। পরে বলা হচ্ছে যে এখানে হচ্ছে আধিকারিককে মারা হলো, কাঁচ ভাঙা হলো, তার ভিডিও ফুটেজ কিচ্ছু দেখানো হলো না এখন পর্যন্ত, যে কে মারছে, কখন মাথাটা ফাটলো, কখন গাড়ির কাজটা ভাঙলো, এগুলো প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হচ্ছে আজকে যদি INDIA এই জোট এটা 226 থেকে 256 আরও 50টা সিটে বেশি থাকতে পারতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা ভারতবর্ষে প্রচারের একটা কেন্দ্রবিন্দুতে রাখা হতো। আজকে কংগ্রেস নিজস্ব ঔদ্ধত্য দেখানোর জন্য আজকে কংগ্রেস 100-র নিচে কে দাঁড়িয়ে রয়েছে? লার্জেস্ট পার্টি হিসাবে SP দাঁড়িয়ে রয়েছে সাপোর্ট করার জন্য অখিলেশ যাদবের, আর তারপরে স্থানীয় রয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে কেস INDIA-কে সব থেকে বেশি আজকে উত্তরপ্রদেশে সব থেকে ভালো রেজাল্ট হচ্ছে, আর হচ্ছে পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট হচ্ছে। বাকিগুলো থেকে চিন্তা করুন যে আজকে INDIA থেকে জোটকে ধরে রাখতে না পারার জন্য তো কংগ্রেস দায়ী। কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রচারের মুখটা করতো, তাহলে নিঃসন্দেহে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ফেস বা ফিগার যেটা গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব হচ্ছে সমাদৃত। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস রেখে যদি গোটা ভারতবর্ষে প্রচার করা যেত, আজকে এই চিত্র 297 হতো না, এই NDA বা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে পারতো না, ওরা 100-র নিচে এসে দাঁড় করাতো। সেটার রণকৌশল আমাদের রাজনৈতিক বিশ্লেষণ যেটা বললেন সেটাকে আমরা সাপোর্ট করছি। আজকে গৌরাঙ্গবাবু আসবো। প্রীতমবাবু, আমার প্রশ্ন হচ্ছে এই যে ভোট পর্ব যখন চলেছিল তখন কিন্তু এই যে আমি যে একটু আগে সন্দেশখালীর কথা বললাম, সেখানে কিন্তু গ্রামবাসীরা একটাই কথা বলছেন যে শাহজাহান হয়তো জেলে চলে গেছে, তার ছায়া আর তার সাগরিদরা কিন্তু এখনো সেই সন্দেশখালীতে অত্যাচার চালিয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? দেখুন 67% মুসলিম ওখানে লোক আছে। এবার আপনারাই জানেন দুধেল গাই কে আছেন এবং তাদের কনসোলেটেড ভোট তৃণমূলের উপর এসছে। কিন্তু আপনি একটা কথা জিজ্ঞেস করুন, আমিও মনে করি ইনারা যেভাবে মুসলমান সমাজকে যে মানে গোড়ামিতে আটকে রেখেছে, তার আগের দিন ভোট হওয়ার 7ম দফা ভোট হওয়ার আগের দিন ফিরাদ হাকিম বলছে যে আমাদের কমের উপরে আঘাত হয়ে যাবে যদি বিজেপি জিতে যায়। দেখুন ভোটটাকে কিভাবে হিন্দু মুসলিম করে পোলারাইজ করা যায় সেটা মমতা ব্যানার্জি দল ভালো করে জানেন। যে তারা বিসর্জনে বাধা দেয়, তারা রামনবমীতে বাধা দেন, কিন্তু গিয়ে দেখবেন ইফতার পার্টিতে মমতা ব্যানার্জি সবার আগে উঠে উনি নিজের কাজ করতে ব্যস্ত, মাথায় ঘোমটা পরে নিজের ভোটের রাজনীতি করতে ব্যস্ত। দেখুন সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন বিজেপিকে, আপনারা দেখবেন হয়তো খুব বেশি ভোটের পার্সেন্টেজের এপার ওপার হবে না আপনারা, তারপরও আজকে যে ফলাফল হবে 5টার সময় আমরা সবাই জানতে পারবো কে কত সিট পেয়েছে। এটা নির্ধারণ করবে যে আগামী দিনে ভারতবর্ষ যে 5-এর থেকে 3 নম্বরে আসবে না 5-এর থেকে 10 নম্বরে যাবে। কারণ ইন্ডিয়া জোট যে জোট তারা করেছেন
তাদের কোনো মুখ নেই এবং তাদের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো কেলেঙ্কারিতে প্রত্যেক নেতা তারা জড়িত। আজকে দেখুন, কেলেঙ্কারি না হলে সুপ্রিম কোর্ট তো আর কাউকে জেলে পাঠায় না বা তাকে বন্ড বেল নিয়ে আসতে হয় না। সেরকমই অভিষেক ব্যানার্জিও কিন্তু বেল নিয়েই আছে, উনি কিন্তু নির্দোষ নয়। সেটাও হয়তো তৃণমূলের দাদা জানেন। আর সঙ্গে বলছি, দেখুন আমাদের দেশ, দেখুন ব্যক্তি নির্মাণ আর সমাজ নির্মাণ, রাষ্ট্র নির্মাণ, সেটা একটা একে অপরের সঙ্গে পরিপূরক। এবং যেখানে ব্যক্তি প্রত্যেকেই যারা উপর থেকে টপ টু বটম প্রত্যেকেই মানে কেলেঙ্কারিতে যুক্ত, তারা দেশকে কিভাবে চালাবে বা তাদের দেশের প্রতি কি নিষ্ঠা থাকবে সেগুলো সাধারণ মানুষ জানে বললেই আজকে এনডিএ গভর্নমেন্ট আজকে কিন্তু 300-র কাছাকাছি এখন অব্দি আছে। হয়তো এটা সময় হলে হয়তো 300 পার করে যাবে, কিন্তু আপনি আমাদের এনডিএর মুখ আছেন নরেন্দ্র মোদী, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো মুখ নেই। কালকের দিনে এই অ্যালায়েন্স থাকবেও কিনা, হতে পারে এরকম বিষয় যে প্রীতমবাবু আসবো আপনার কাছে। গৌরাঙ্গবাবু, এই যে একটু আগে প্রীতমবাবু যে কথাটি বললেন যে এই ইন্ডিয়া অ্যালায়েন্স আদৌ থাকবে কিনা, সেই কথাটার থেকেই আমার পরবর্তী প্রশ্ন আপনাকে। এই ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে কিন্তু আমরা শুরুর দিকে বহু জলঘোলা দেখেছি, বহু বিতর্ক দেখেছি। তার কারণ দেখা গেছে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যেও কিন্তু বহু বচসা সৃষ্টি হয়েছে এখানকার এই জোটেরই প্রতিনিধিদের মধ্যে। এমনকি এর মধ্যে মমতা ব্যানার্জি নিজেও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছেন। বহু জায়গায় দেখা গেছে যে তাকে নিমন্ত্রণ করা হয়নি বা তিনি থাকবেন কিনা ইন্ডি জোটে, সে বিষয় নিয়েও বহু জলঘোলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট প্রযোজ্য যে এই ইন্ডি অ্যালায়েন্স, যে এই ধরনের যদি বিতর্ক সবসময় এর ভেতরে চলতে থাকে, তাহলে আদৌ এটি স্থির থাকতে পারবে কিনা। দেখুন, সাম্প্রদায়িক শক্তি এবং জাতিভেদের মাধ্যমে মানুষকে ভোট নেওয়া এবং ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া, ভারতবর্ষের সামগ্রিক উন্নয়ন না করতে দেওয়ার জন্য যে ভোটটা, সেই ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালেই জোট তৈরি করার চেষ্টা করেছিলেন। 2024 সালেও নীতিশ কুমার যখন আসলেন এবং তিনি নিজেও চেষ্টা করে INDIA, যেটাকে বিজেপি ইন্ডি বলে, মানে ইন্ডিয়া কথাটাকে উচ্চারণ করতে ভারতবর্ষের বিরোধী শক্তি তো এরা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এরা হচ্ছে বীর সাভারকার থেকে শুরু করে এরা হচ্ছে ইংরেজদের সাথে যুক্ত ছিল। যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, মহাত্মা গান্ধীর হত্যাকারী, এই দলটা হচ্ছে দাঙ্গাবাজ হত্যাকারী দল। এই দাঙ্গা সৃষ্টিকারী দল, তাকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে তৃণমূল, আমি অন্য দলের কথা বলতে পারবো না, কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমানে লড়াই করছেন, চোখে চোখ রেখে লড়াই করছেন এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় নেই। বাংলায় অন্যান্য জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাটা, যেটা রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা দেওয়া হয় বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য, যেখানে বাংলায় কর্মসংস্থান বেশি, বাংলার মানুষ যখন বিশ্ব থেকে প্রাইজ জিতে আনতেছে, আবাস যোজনায় ফার্স্ট, 100 দিনের কাজে ফার্স্ট, আবাস যোজনায় ফার্স্ট, 100 দিনের কাজে ফার্স্ট, কন্যা শিক্ষায় ফার্স্ট, সেই জায়গাটাকে পিছিয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সামনে লড়াই করছে। আর নেত্রী হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা জোট থাকবে কি থাকবে না সেটা তো কংগ্রেস বলবে বা অন্য দল বলে, কিন্তু তৃণমূল কংগ্রেস চায় যে ভারতবর্ষ থেকে বিজেপি নামক দেশদ্রোহী শক্তিটাকে বের করতে লাগবে। এরা দেশের শত্রু, দেশদ্রোহী শত্রু, যারা ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করেছে। রাতের অন্ধকারে আবার জিতে আসলে পরে দেখবেন রাতের অন্ধকারে ক্যাবিনেট বসবে, রাতের অন্ধকারে ফয়সলা হবে, রাতের অন্ধকারে বিল পাস হবে, রাতের অন্ধকারে সব করে। এরা দিনের বেলা করে না। আর যারা প্রতিবাদ করে তারা আমাদের মতো সাংসদদেরকে, আমাদের দলের সাংসদদেরকে তারা বরখাস্ত করে দেয়। এত বড় উদ্ধত্ত, যারা সামনাসামনি কথা বলে তাদেরকে জেলে নিয়ে যায়, পুড়ে দেয়। আজকে হচ্ছে মুখ্যমন্ত্রীদেরকে জেলে যেতে হচ্ছে, এটা লজ্জা। যেদিন তাদেরকে জেলে যেতে লাগবে যারা নির্বাচন বন্ডে চুরি করে, যারা কোভিশিল্ডে চুরি করে, কোভিশিল্ডে দিয়ে মানুষকে হচ্ছে অসুস্থতার দিকে নিয়ে চলে যায়, যারা এদের বিরুদ্ধে নোটবন্দি করে দেশের টাকা বিদেশে নিয়ে যেতে বাধ্য করায়, নোটবন্দি করে দেশের টাকাকে, এবং দেশের ভারতবর্ষ আজকে একটা খোকলা হয়ে দাঁড়িয়ে রয়েছে। খালি সামনে থেকে উপর থেকে মোড়কটা আছে, ভিতরে ফাঁকা। ভারতবর্ষের উপরে মোড়ক তৈরি করা আছে, ভিতরটা ফাঁকা। গৌরাঙ্গবাবু আসবো, প্রীতমবাবু বলুন।
বিষয়টা ওনারা বলছেন যে রাতের অন্ধকারে আর দাঙ্গাবাজ সবচেয়ে বড় কোন দল সেটা সবাই জানে। আজকে লুঙ্গি পরে পরে দিনের পর দিন খালি শুধুমাত্র বিজেপি হিন্দু অমিত শাহ তো কর্মীদেরকে মেরেছে। গুজরাটে দাঙ্গা লাগিয়েছিলেন কিনা আপনার অমিত শাহ বলুন। আসবো গৌরাঙ্গ বাবু, আসবো প্রথম বাবু বলুন। এনারা কত বড় দেশদ্রোহী আপনারা চিন্তা করুন। সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে কোনো সরকারের এখানে ইন্টারভেন্স নেই গুজরাটে, ওনারা বলছেন যে এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ দোষ আছে। আপনারা কি মানে পড়াশোনা করেন না? এভাবেই চলে আসে, পড়াশোনা করে এখানে চলে আসে। দাদাকে বিপির ওষুধ খাবার না, প্রেশার বেড়ে যাবে দাদা। দাঁড়ান একটু শুনেন কথা। ওনারা বলছেন যে মমতা ব্যানার্জিকে শুরু হয়ে গেল আপনাদের বাড়া, একটু পরে একটু ওয়েট করুন। নীতিশ কুমারকে যদি আমরা নিয়ে নিই, নীতিশ কুমারকে যদি আইএনডিআই তে ফেরত চলে আসেন, আপনার সরকার কিন্তু ভেঙে যাচ্ছে। আসবো, তবে এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো একটি বড় খবরের দিকে। এই মুহূর্তে একটি বড় খবর আসছে তুফানগঞ্জ থেকে। তুফানগঞ্জে যুব মোর্চার সম্পাদকের বাড়িতে ভাঙচুর, আর এই ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জ শহর যুব মোর্চার সম্পাদক নিমাই দাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তের বড় খবর আসছে তুফানগঞ্জ থেকে, একেবারে এক্সক্লুসিভলি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। তুফানগঞ্জের শহর যুব মোর্চার সম্পাদক নিমাই দাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জ শহর 2 নম্বর ওয়ার্ড সূর্য সংঘ ক্লাব সংলগ্ন এলাকার ঘটনা। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধর। এ বিষয়েও আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, কি জানতে পারছো এই বিষয়ে? একদমই দিশা, দেখো তোমাকে জানিয়ে রাখি, আজ কিন্তু যে 2024 লোকসভা নির্বাচনের কিন্তু ফলাফলের দিন ঘোষণা, তারই মধ্যে কিন্তু যে ঘটনা ঘটে গেল তুফানগঞ্জ শহরের যে বিজেপি যুব মোর্চার যে সম্পাদক রয়েছে নিমাই দাস, তার বাড়িতে কিন্তু ভাঙচুর করে বলে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এই ঘিরে কিন্তু একটা আলোড়ন ছড়িয়ে পড়েছে, এবং তার মধ্যেও কিন্তু কোচবিহার পলিটেকনিক কলেজে কিন্তু নির্বাচনের যে গণনা ফল, সেই ফল কিন্তু হচ্ছে, তার মধ্যে এই ধরনের ঘটনা। মূলত তারা বিজেপি করে বলেই তাদের বাড়িতে হামলা চালিয়েছে বলে এই ঘটনা উঠে আসছে, এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকাতে। মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রতিটি রাউন্ডে কিন্তু এগিয়ে রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। সেদিকে নজর করে তারা কিন্তু একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নিজেরাই নিজেদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে চালিয়ে মালিত্ব করার একটা চেষ্টা করতে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মূলত এই যে ঘটনা, এই ঘটনা ঘিরে কিন্তু একদিকে যখন গণনা হচ্ছে, তার পাশে কিন্তু এই ধরনের ঘটনা, এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা সরগোল মধ্যে কিন্তু কুচবিহার জেলার মধ্যে বলে জানা যাচ্ছে। দিশা, বেশ, এই বিষয়ে পরবর্তীতে আবারও কথা হবে তোমার সাথে। ধন্যবাদ অমিত। আর এদিকে এই মুহূর্তে বড় খবর তুফানগঞ্জ থেকে। তুফানগঞ্জ যুব মোর্চার সম্পাদকের বাড়ি ভাঙচুরের ঘটনা, আর সেই ঘটনার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই অভিযোগ অস্বীকার করলো তৃণমূল। এই বিষয়ে ইতিমধ্যেই চলে এসেছে প্রতিক্রিয়া, শুনবো আমরা। কি বলবো, আমি ছেলে বিজেপি করে একজন না যা কিছু করে থেকে গেছে, দিয়ে বের হয়ে গেছে পতাকা উচ্চার ছিল, সেটা সে করলো, এটা না ফালে না করলে ওই যে টিএম ছিল বাদলকুণ্ড, তারপরে হচ্ছে তারপরে হলো আর নামগুলো ভুলে গেছে, এইসব 8-10 জন আসছিল। ভোলা, আপনার ছেলে কি বিজেপি করে? আর ভাঙলো কারা? ওই যে টিএম ছিল। কি কি ভাঙছে? এই যে বেড়া ভাঙে রেখে গেছে, এগুলো কাইটা ফেলে দিল। আর এটা যদি দেখায় এটা জ্যান্ত মার্ডার করবে বলে গেছে, এটা খুলতে পারেনি, এটা আমাদেরকে খুলতে বলছে। গ্রামে থাকবে কেন? বিজেপির পতাকাও ছিঁড়ে ফেলায়? ছিঁড়ে ফেলছে সব। কি নাম? মারা ফেলবে। কি হুমকি দিয়েছে? মার্ডার করবে, মারবে বলে গেল, ডাইরেক্টই বলে গেল। কি নাম আপনার? আমার নাম মঞ্জু দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটা 2 নম্বর ওয়ার্ড, নিউ টাউন বলে, সূর্য সংঘ রোড। দেখুন, সারা ভারতবর্ষের রেজাল্ট, ইন্ডিয়ার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। এবার কে তৃণমূল কংগ্রেসের নাম করে কোন দুষ্কৃতি কোনখানে যাবে তা তো আমরা জানি না। এইটা ভুয়ো খবর। কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ টাউনের অন্ততপক্ষ শান্ত শৃঙ্খল সবাই টিভির ওপর নজর রেখেছে। বেলা বাড়বে, তৃণমূল কংগ্রেস জয় জয়কার করবে এবং তৃণমূল কংগ্রেস তুফানগঞ্জ শহরে মিছিল করবে। আমাদের কে আক্রান্ত হয়েছে, কে কোথায় পারিবারিক ক্যাচাল করেছে, সেটার দায় গোষ্ঠী দ্বন্দ্ব। ওদের মধ্যে তো 13টা গোষ্ঠী আপনাদেরকে নির্বাচনের প্রথমেই বলে দিয়েছি। এই 13 গোষ্ঠীর মধ্যে কে কার গোষ্ঠীকে মারবে তার জন্যই ওরা লেগে পড়ে রয়েছে। আক্রান্তের পরিবার আপনার দলীয় কর্মীর নাম বলেছে?
সে তো নাম দিবেই। এখন যদি কেস করে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হরিদাম মরেছে, যদি যায় বলে যে আমাকে বাইক আর ওই কেউ মারিয়ে দিয়েছে, কাউকে নাম দিতেই পারে, গাড়ি যেতেও পারে, অ্যাক্সিডেন্ট হলে পরে তো যে কেউ নাম দিতে পারে। এখন হেরে গেছে, কিভাবে বাঁচবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। রামগঞ্জে যুব মোর্চার সম্পাদকের বাড়িতে এই ধরনের ভাঙচুর আর যার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, তো অন্যদিকে ইতিমধ্যেই আপনারা শুনলেন সেই অভিযোগই অস্বীকার করলো তৃণমূলের পক্ষ থেকে, অস্বীকার করা হলো। এ বিষয়ে প্রীতমবাবু আপনার কাছেই সোজাসুজি আসবো, তবে সংক্ষিপ্ত করবেন কারণ আমরা একেবারে শেষের দিকে পৌঁছে গেছি। এবং এটা তো মাত্র শুরু হলো, এই বুঝতে পেরেছে ওখানে জিতে যাচ্ছে তারা, এখানে শুরু হলো এটা মাত্র, মানে যে অত্যাচার, যে পোস্টপল ভাইলেন্স, এটা এখন শুরু হলো। তারা যতক্ষণ না পর্যন্ত রক্ত তারা মগে করে খাচ্ছেন, গ্লাসে করে রক্ত, ততক্ষণ না তৃণমূল খাচ্ছেন, ততক্ষণ মমতা ব্যানার্জি শান্ত হবেন না। ওনারা এখন মাত্র বাড়ি ভাঙছে, রাত্রেবেলা দেখুন, কালকে সকালে দেখতে পারবেন কতজনের বিরোধীদের কতজনের দেহ পড়ে থাকে। আপনার এটা বলতেও লজ্জা লাগে, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, একটা বিহার উত্তরপ্রদেশের মতো জায়গায় কোথাও মারপিট আওয়াজ হচ্ছে না, কোথাও গোলাগুলির আওয়াজ হচ্ছে না, কারো বাড়ি ভাঙছে না, কিন্তু ভাবুন পশ্চিমবঙ্গে এক তৃণমূল কর্মী আর এক বিজেপি কর্মী বাড়ি ভাঙছে। এর থেকে লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা আর কিছু হতে পারে। তৃণমূল পশ্চিমবঙ্গের কলঙ্ক। গৌরাঙ্গবাবু সংক্ষিপ্ত করবেন। দেখুন যে হারটা বুঝতে পেরেছি, উত্তরবঙ্গ জুড়ে ভালো রেজাল্টের কথা চিন্তা ভাবনা করেছিলেন, যেটা বিগত লোকসভা নির্বাচনে হয়েছিল। এখন সেই জায়গাটায় দাঁড়িয়ে নেই, সত্য নিচে প্রামাণিকও সেখানে হারছেন, বিভিন্ন জায়গায় সবাই হারতে শুরু করছে। তো নিজেদের ডিফেন্স করার জন্য তারা তো টাকা এবং অস্ত্রের ঝনঝনানি দিয়ে গ্রামবাসীদেরকে ভয় দেখানো, এই যুব মোর্চারাই এরাই তো করেছিল। তো এখন তো তাদেরকে তো বাঁচতে হবে, তো বাঁচার জন্য দেখুন বাড়িটাও কিন্তু ভাঙে নাই, যেটা ছবিটা দেখতে পাচ্ছে দেখুন, কোনো ভাঙা বাড়ির কোনো চিত্র নাই, সামনে কি আছে, একটা পতাকা নিচে পড়ে আছে, কোনো ভাঙা বাড়ি বা ভাঙা হয়েছে এরকম কিচ্ছু নাই। কিন্তু মানুষকে একটা সামনে খাওয়ানোর জন্য এবং নিজে বেঁচে থাকার জন্য বা দলীয় কর্মীদের কাছে পুলিশ তো অভিযোগ করলে পরে পুলিশের তো কর্তব্য, সেখানে যাবে, দেখবে তদন্ত করে আসবে। কোনো চিত্র নাই, কোনো কিছু নাই, সব সাজানো ঘটনা চলবে যে এখানে, কারণ তাদেরকে তো নরেন্দ্র মোদীর কাছে, শুভেন্দু অধিকারী কেউ নরেন্দ্র মোদীর কাছে তো বলতে লাগবে যে বলেছিলেন যে এখানটায় হচ্ছে থেকে 30-35টা সিট দিবেন, কোটি কোটি টাকা তিনি নিয়ে এসেছিলেন, সেটা যুব মোর্চাদের মাধ্যমে ছড়িয়েছেন, কিন্তু সেখান থেকে তো আর নিটফল জিরো করে শূন্য হাতে বাংলা থেকে ফিরতে হচ্ছে তো সেই জন্য নিজেকে এই কথাগুলো বলছেন। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আজকের বিশেষ অতিথি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কুমার বাবুর কাছে। প্রশান্ত বাবু, আপনি তো সবটাই শুনলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি এই মুহূর্তে আমরা যে খবরটা ব্রেক করলাম সেটা নিয়েও আপনি শুনলেন। তো সমস্ত কিছু বিবেচনা করে সার্বিক দিক থেকে কি মনে হচ্ছে এবার এই পশ্চিমবঙ্গের মূলত দখলটা কোন দিকে চলে যেতে চাইছে? ধন্যবাদ দিশা আপনাকে। আসলে যে কথাটাই তুলছেন যে পোস্টকল ভায়োলেন্সের কথা, আসলে এটা পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গবাসী যারা, পশ্চিমবঙ্গে যারা স্থানীয় রাজনীতির সাথে যুক্ত বা যারা ওখানকার স্থানীয় ভোটার বা সাধারণ মানুষ, তাদের জন্য খুব কিন্তু অশনির সংকেত। আজকে বিজেপির ডিজিট যদি আজকে এখান থেকে 10 থেকে বা 12 না থেকে যদি আজকে 30-32 হয়ে যেত, বা তৃণমূল আজকে 30-32 হচ্ছে, বিজেপি ঠিক যদি উল্টাটা হতো, কিন্তু এখানে পোস্টকল ভায়োলেন্স থাকবে। এটা আসলে দীর্ঘদিনের একটা কায়েমি রাজত্ব এবং ত্রাস সৃষ্টি করা, যে এক ধরনের মানুষের মর্যায় যে ঢুকে গেছে, এটা আসলে খুব খারাপ বিষয়। কারণ যেভাবে সংগঠন এবং যেভাবে ক্লাব ভিত্তিক যে ধরনের সাংগঠনিক প্র্যাকটিস চলে আসে, এটা পশ্চিমবঙ্গের জন্য খারাপ, টোটাল পশ্চিমবঙ্গের জন্য খারাপ। এটা এই সংস্কৃতি থেকে বের হওয়া উচিত। 21শ শতাব্দী থেকে যেখানে ভারতের অন্যান্য রাজ্যগুলো যেখানে এগিয়ে যাচ্ছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আমার এই মুহূর্তে এখন এটি শেষ করতে হবে, তার জন্য আর আপনাদের সত্যি অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা অংশ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তবে এই ধরনের আজকে ভোট গণনার সমস্ত আপডেট, আরও বহু ব্যাক টু ব্যাক আপডেট থাকছে ট্রাইব টিভির এক একটি প্রতিবেদনে। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।